অমোঘ সময় দ্রুত পেরিয়ে যাচ্ছে। মাঝে পেরিয়ে গেল আরও 2 দিন। তাকবীরের দামি গাড়িটি এবড়ো-থেবড়ো জঙ্গলের রাস্তা ধরে এগোচ্ছে বাগানবাড়ির উদ্দেশ্যে। পাশে চুপচাপ বসে আছে এলিজাবেথ। মাথার ভেতর বারবার ঘুরছে তাকবীরের বলা কথাগুলো। গতকাল এলিজাবেথ চাচার সঙ্গে দেখা করে এসেছে। ভদ্রলোক এখন একদম ভেঙে পড়েছেন। নিজের স্ত্রীর সন্তান এবং এলিজাবেথের পরিণতির জন্য নিজেকেই দায়ী করছেন। শুয়ে রয়েছে বিছানার সাথে মিশে। চাচার এই অবস্থা দেখে এলিজাবেথ কান্নায় ভেঙে পড়েছিল। তাকবীর অনেক চেষ্টা করেও রেশমামা, ইব্রাত, শিহাব বা চাচির কোনো খোঁজ পায়নি। সেই হতাশা থেকে এলিজাবেথ জেদ ধরে বাগানবাড়িতে যাওয়ার। অন্তত দেখে আসতে চায় তারা সুস্থ আছে কিনা বা আদৌ সেখানে আছে কিনা। কিন্তু বাগানবাড়িতে যাওয়া এখন ভীষণ ঝুঁকিপূর্ণ। রিচার্ড সেখানে অবস্থান করছে, আর তাকবীর এটাও জানে ওকে কখনোই বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হবে না। তাছাড়া আগের মতো হেলিকপ্টারে যাওয়ার সুযোগও নেই, কারণ রিচার্ড সেই পথ বন্ধ করে দিয়েছে অনেক আগেই। তবুও এলিজাবেথের কান্নায় তাকবীরের দৃঢ়তা ভেঙে যায়। তাকবীর বাধ্য হয়ে আরেকটা ফোন দিয়ে আটে। এলিজাবেথের কানে ব্লুটুথ গুঁজে দিয়ে চুল দিয়ে ঢেকে দেয়, যাতে ভেতরে সব কিছু শুনতে পায়। এতে কোনো বিপদ হলে সঙ্গে সঙ্গে পৌঁছানো সম্ভব হবে। এই যাত্রায় ঝুঁকি অনেক হলেও তাকবীর জানে আর এছাড়া কোনো বিকল্প নেই। এবং সেই জন্যই তাকবীর এলিজাবেথকে বাগানবাড়ির পেছনের গোপন রাস্তা সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিয়েছে। সেই পথেই বিপদের সময় পালানো সম্ভব। তাকবীরের ধারণা শিহাব হয়তো আর বেঁচে নেই। ওর প্রাণরক্ষার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তবে কৌশল ইব্রাত আর এলিজাবেথের চাচিকে বাঁচাতে কাজে আসতে পারে। তাকবীর এলিজাবেথকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যদি পরিস্থিতি অনুকূলে না থাকে তবে কোনো দ্বিধা না করে পেছনের রাস্তায় পালাতে হবে তৎক্ষণাৎ। প্রতিটা মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ, আর এই অভিযানের ফল কী হবে তা কারোরই জানা নেই। তাকবীর গাড়ি থামালো বাগানবাড়ি থেকে কিছুটা দূরে। এলিজাবেথ তাকালো তাকবীরের দিকে। চোখে ভয়ের মেঘ জমেছে। যতই সাহসী দেখানোর চেষ্টা করুক, ভেতরে ভেতরে ভীত। তাকবীর তা স্পষ্টই বুঝতে পারছে। তবে নিজেকে দৃঢ় রাখল, কারণ এই মুহূর্তে নিজেকে শক্ত থাকতে হবে এলিজাবেথকে ভরসা দেওয়ার জন্য। তাকবীর ঠোঁট চেপে মৃদু হাসল। সব ঠিক আছে বোঝায়। এলিজাবেথও জোর করে হাসি ফিরিয়ে দিল। অতঃপর তাকবীর শেষবারের মতো আবারও সতর্কবার্তাগুলো জানিয়ে দিল। এলোকেশি, ভালো করে শোনো। কোনো বিপদের আভাস পেলেই খুব মৃদু শব্দে টিং বলবে। আমি সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকব। তোমার কিছুই হতে দেব না। ডু ইউ হিয়ার মি? তাকবীরের কণ্ঠে দৃঢ়তা থাকলেও চোখে লুকানো উদ্বেগ। এলিজাবেথ মাথা নেড়ে সম্মতি জানালো, যদিও হাতের কাঁপুনি থামেনি। গাড়ি থেকে নেমে এলিজাবেথ ধীরে ধীরে সামনে এগোতে লাগল। এলিজাবেথের প্রতিটা পদক্ষেপের সাথে তাকবীরের বুকের ভেতর চাপা অশান্তি আরও বেড়ে উঠছে। একদৃষ্টিতে তাকবীর চেয়ে রইল এলিজাবেথের পথ চলার দিকে। প্রতিটা মুহূর্তে চোখ রাখলেই যেন নিরাপদ থাকবে এলিজাবেথ। কিছু দূর গিয়ে হঠাৎ এলিজাবেথ চকিতে পেছন ফিরে তাকালো। তাকিয়েই মুচকি হাসল। দুষ্টুমি করে কাঁধ উঁচিয়ে নাচিয়ে কয়েকবার টিংটং শব্দ করে। পরিবেশের অস্বস্তি ভেঙে তাকবীর ফিক করে হেসে উঠল। এক ঝলক হাসির আভা মুহূর্তের জন্য দুজনের ভেতর চাপা আতঙ্কের দেয়াল ভেঙে দেয়। বাগানবাড়ির প্রধান ফটকে পা রাখতেই এক দমকা হাওয়া এলিজাবেথকে ছুঁয়ে গেল। এলিজাবেথ গভীরভাবে কয়েকবার নিঃশ্বাস নিল। বুকের ভেতর জমে থাকা ভয়কে সামলানোর চেষ্টা করে ধীর পায়ে এগোতে লাগলো সামনের দিকে। আশ্চর্যজনকভাবে কোনো গার্ড আটকানোর চেষ্টা করল না। এলিজাবেথ তেষ্টা দৃষ্টিতে আশেপাশে নজর বুলিয়ে দেখল। ফটকের পাশে দাঁড়িয়ে থাকা সমস্ত গার্ডগুলো মাথা নিচু করে আছে, অদ্ভুত নিস্তব্ধতায় মগ্ন। হঠাৎ এলিজাবেথের চোখ স্থির হয়ে গেল একটা গার্ডের উপর। লোকটাকে সে চিনতেও পারল। এটাই সেই ব্যক্তি সেদিন হসপিটালে ওর দিকে বন্দুক তুলেছিল। লোকটার হাতে মোটা ব্যান্ডেজ বাঁধা আর কনুইয়ের পরের অংশটা পুরোপুরি নেই। দৃশ্যটা এলিজাবেথের শরীরে কাঁটা ধরিয়ে দেয়। দ্রুত চোখ ফিরিয়ে নিল সেদিক থেকে।
ভেতরের শীতল শিহরণকে উপেক্ষা করে পায়ের গতি বাড়িয়ে এগিয়ে চলল সামনের অনিশ্চয়তার দিকে। রিচার্ড, ন্যাসো আর লুকাস বসে তাদের কোম্পানির কার্যক্রম নিয়ে গভীর আলোচনায় মগ্ন। রিচার্ডের কাঁধের ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে, যদি ওর চলাফেরায় খানিকটা সংযত রাখতে বলেছে ডক্টর, তবে কে তার ধার ধারে। কালো ট্রাউজার আর ওভারসাইজ টি শার্ট পরা রিচার্ডের মুখভঙ্গি ছিল অত্যন্ত গম্ভীর। আলোচনার এক ফাঁকে হঠাৎ লুকাসের দৃষ্টি সামনে পড়ে। মুহূর্তে হৃদয় কুঁচকে যায়, চোখে ভেসে ওঠে স্পষ্ট বিস্ময়। আরে ডাস্টবিন কুমারী! রিচার্ড ও ন্যাসো লুকাসের কথায় বিরক্ততা নিয়ে সামনে তাকায়। পরিবেশে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে আসে। এলিজাবেথ কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। রিচার্ডের কপালে সূক্ষ্ম ভাঁজ, চোখজোড়া কিঞ্চিত ছোট করে একগুঁয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। এলিজাবেথ রিচার্ডের অনড় দৃষ্টি দেখে আরও বেশি আইটাই করতে থাকে। এলিজাবেথের পরনে ছিল বেস ব্লু রঙের হুডি, আর হুডিটা মাথার উপর টানা ছিল, গলার দুই পাশ দিয়ে লাল চুল বুক বিছিয়ে দেওয়া। নিচ অংশে ছিল সাধারণ কালো লেগিংস। পোশাকের সহজ সরলতা আর এলিজাবেথের ভঙ্গিতে মিশে থাকা দ্বিধা ওকে আরও অনন্য করে তুলেছে। একরাশ ঘোর গ্রাস করে নেয় রিচার্ডের সমুদ্রনীল চোখ সকাল সকাল। দম টানল এলিজাবেথ। লুকাসের দিকে চেয়ে ঝাঁঝালো স্বরে বলল, আমার চাচি আর বোন কোথায়? আমার কোলে, এই যে দেখো, দুইজনকে নিয়েই বসে আছি। লুকাসেরও ঝাঁঝালো স্বর। পাশে ন্যাসো ঠোঁট কামড়ে হাসল। তবে রিচার্ডের দৃষ্টি ছিল অনড় একগুঁয়ে। এলিজাবেথ দরজার সামনে থেকে ভেতরে কয়েক কদম এগিয়ে এলো। গলার তেজ বাড়িয়ে বলল, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। লুকাস ঠোঁট উল্টে বলল, উল্টাপাল্টা বললাম কখন? যেমন প্রশ্ন তেমন উত্তর। এমন দুটো আস্ত ষাঁড়ের মতো মহিলাকে কি সকাল সকাল আমি কোলে নিয়ে বসে থাকব? আমাকে সে জিজ্ঞেস করছো যে? আজব। এলিজাবেথের চোয়াল ফাঁক হয়ে যায়। কিছু বলতে যাবে, তখনই শোনা যায় পাশ থেকে ন্যাসোর চাপা স্বর, হুম, লোকা, রেসপেক্ট। তেষ্টা নজরে ন্যাসোর দিকে চেয়ে লুকাস কপাল কুঁচকাল। এলিজাবেথ আবারও ঝাঁঝালো স্বরে চেঁচালো, আমার ভাই বোন কোথায়? কোথায় লুকিয়ে রেখেছেন ওদের? রেশমামা, রেশমামা! এলিজাবেথ কিচেনের দিকে চেয়ে চেঁচাতে থাকে। এলিজাবেথের স্বর প্রতিটা কোণে পৌঁছে যায় কিচেনেও। সবিতা বেগম রান্নাঘর থেকে ছুটে আসে। এলিজাবেথকে দেখা মাত্রই প্রতিশোধের আগুন জ্বলে ওঠে তার ভেতরে। তেড়ে গেল এলিজাবেথের দিকে। চাচিকে দেখা মাত্রই এলিজাবেথের চোখ ঝলমল করে উঠল। চাচি! কতটা আবেগে ডাকল এলিজাবেথ, তবে তার বিপরীতে সবিতা বেগমের বিশ্রী ভাষা। আমার জীবন নষ্ট করে তোর হয়নি? আবারও এসেছিস ডাইনি? চাচি, তুমি এসব কি বলছো? এলিজাবেথ এগিয়ে যাচ্ছিল সবিতা বেগমের কাছে। তার আগেই সবিতা বেগম হাত উঁচিয়ে বাধা দেয়, একদম আমাকে ছুবি না, নষ্টা মেয়ে কোথাকার। এতদিন তোর নতুন নাগরের সাথে শুয়ে এখন আবার এখানে এসেছিস আমাদের জীবন ধ্বংস করার জন্য? হুম, চাচি, জানের মায়া করুন। এখনও নাতি নাতনির মুখ দেখেননি। রিচার্ড এতক্ষণ নীরবে এলিজাবেথের দিকে চেয়েছিল। দৃষ্টি ছিল ভারী পরখ করা। অবশেষে রিচার্ডের গম্ভীর কণ্ঠে নীরব হুমকি ছুড়ে দিল সকলের মাঝে। কণ্ঠ আর অভিব্যক্তি এতই গম্ভীর ছিল যে চারপাশের বাতাসকেও ভারী করে তোলে। এলিজাবেথ থমকে দাঁড়ালো। চোখ ধীরে ধীরে ভিজে উঠল। গলায় অজান্তেই বাষ্প জমল। কাপা কণ্ঠে বলল, এসব তুমি কি বলছো চাচি? আমি কি করেছি? কণ্ঠে তীব্র যন্ত্রণা থাকলেও নিজের নীরব প্রশ্নের উত্তর জানার সাহসও হারিয়ে ফেলেছে সে। সবিতা বেগম আর চাপা ক্ষোভ ধরে রাখতে পারলেন না। ক্রোধে অন্ধ হয়ে তেড়ে গেল এলিজাবেথের দিকে, চুলের মুঠি ধরার জন্য। কিন্তু তার আগেই রিচার্ড ঝাঁপিয়ে পড়া বাজ পাখির মতো এলিজাবেথের সামনে এসে ওকে আড়াল করে দাঁড়ায়। এক মুহূর্ত দেরি না করে ক্ষিপ্ত সবিতাকে শক্ত ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। রিচার্ডের চোখে পৈশাচিক আগুন। সাইকো মস্তিষ্ক ন্যাসোর দিকে চেয়ে ভয়ঙ্কর হুঙ্কার দিল, ন্যাসো, সামলাও তোমার শাশুড়িকে। আমি কিন্তু ভুলে যাব তিনি একজন মহিলা আর তার বয়স।
অতঃপর রিচার্ড গর্জন তুলে গ্রীবা বাঁকিয়ে নিচে পড়ে থাকা সবিতা বেগমের দিকে তাকালো। দাঁতে দাঁত পিষে ঠান্ডা অথচ হিংস্র স্বরে বলতে থাকে, চাচি, আমি মানুষটা কিন্তু একদমই ভালো না, আর নিজের জিনিসের ব্যাপারে খুবই অ্যাগ্রেসিভ। একটা পা তো কবরে চলেই গিয়েছে, দ্বিতীয়টাও নামানোর বন্দোবস্ত আমাকেই করতে হবে নাকি? ঘরের বাতাসে থমথমে ভয় ছড়িয়ে পড়ে। এলিজাবেথ পেছনে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁপছিল। ন্যাসো ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। রিচার্ডের সেই হিংস্র রূপ ও শক্ত স্তম্ভকেও স্থবির করে দেয়। ন্যাসো দ্রুত মেটকে ডেকে সবিতা বেগমকে নিয়ে যেতে বলল। তাৎক্ষণিকভাবে সবিতা বেগমকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়। রিচার্ড এবার এক ঝটকায় এলিজাবেথের দিকে ঘুরল। এলিজাবেথের চোখে জল গভীর কষ্টের। হঠাৎ রিচার্ড এলিজাবেথের গালে হাত রাখল। এই স্পর্শে বিদ্যুৎ চমকের মতো এলিজাবেথকে কাঁপিয়ে দিল। রিচার্ড ধীরে ধীরে ওর মুখ একদম এলিজাবেথের কাছে নিল। হিসিয়ে বলল, ডোন্ট প্লে উইথ মি ডার্লিং, বিকজ ইউ ওন্ট লাইক দ্য ওয়ে প্লে ব্যাক। বলেই এলিজাবেথের কান থেকে ব্লুটুথটি খুলে এক ঝটকায় পায়ের নিচে ফেলে পিষে দিল। এলিজাবেথ হতবাক রিচার্ডের কৌশল আর কূটবুদ্ধিতা দেখে। অন্যদিকে তাকবীর কর্ধে ভেঙে পড়ে স্টিয়ারিংয়ে বারবার আঘাত করতে থাকে ওপাশ থেকে কোনো কিছু শুনতে না পেয়ে। এলিজাবেথ কিছুক্ষণ চুপ থেকে রিচার্ডের দিকে একদৃষ্টিতে তাকালো। এবার রিচার্ডের মধ্যে কিছুটা পরিবর্তন নজরে পড়ল। বাম পাশের ভ্রুতে একটা ফুটো, তাতে আইবুড়ো পিয়ার্সিং করা। চুলের রঙও কালো থেকে ব্রাউন হয়ে গেছে। এতে যেন সৌন্দর্য আরও রহস্যময়, আরও আকর্ষণীয় হয়ে উঠেছে রিচার্ডের। কিন্তু এলিজাবেথের কিছুটা অস্বস্তিবোধ হতে লাগল। কি যেন সাদৃশ্য রয়েছে এই পরিবর্তনে। এলিজাবেথ ভাবতে থাকে, এই পরিবর্তন কি তবে সেদিন রাতের গাড়ির ঘটনার রেশ ধরেই? ভাবতেই গা শিউরে উঠল। কাঁপা কাঁপা শ্বাস নিয়ে এলিজাবেথ মনে মনে ফাঁকা ঢোক গিলল। এলিজাবেথ! চিৎকার চেঁচামেচিতে ইব্রাত রুম থেকে বেরিয়ে এসে হঠাৎ রিচার্ডের উপস্থিতি দেখতে পেয়ে চুপসে গেলেও এলিজাবেথকে দেখে চোখ ঝলমল করে উঠল। ন্যাসো আগেই ইব্রাতকে রিচার্ড থাকলে রুম থেকে বেরোতে নিষেধ করেছিল, তবে ইব্রাত তা কানে তোলেনি আজ। এলিজাবেথের চোখ মুহূর্তের জন্য সামনে তাকাতেই ভেতরটা শান্ত হয়ে যায়। ইব্রাতের মুখ দেখে জানতে পারে সব কিছু ঠিক আছে। এলিজাবেথের চোখে অজানা এক প্রশান্তি ফিরে এলো। দ্রুত গিয়ে ইব্রাতের মুখে হাত বুলিয়ে আদরের স্বরে বলল, বোন, তুই ঠিক আছিস তো? ইব্রাতের মধ্যে একটা ধাক্কা অনুভব হলো। এলিজাবেথের এই কোমলতা এত কিছু হওয়ার পরেও ইব্রাতের মনকে আরও ভারাক্রান্ত করে তুলল। কাঁপতে কাঁপতে ইব্রাত এলিজাবেথের হাত ধরল। ওর গলা কাঁপছিল, সেই কাঁপনে এক প্রকার মিনতি ছিল। আমি ঠিক আছি, তুই ফিরে এসেছিস এলিজাবেথ। দেখ, আমি কতবার বলেছি ওনাকে তোর কাছে নিয়ে যেতে, আমি তোর কাছে মাপ চাইব, কিন্তু উনি আমাকে নেয়নি। আমাকে ক্ষমা করে দে এলিজাবেথ, আমি অনেক অন্যায় করেছি তোর সঙ্গে। এলিজাবেথ ইব্রাতের দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে বলল, ওনাকে মানে? এলিজাবেথের চোখে অবিশ্বাস এবং ইব্রাতের মধ্যে এক অদ্ভুত লজ্জার ছাপ দেখা দেয়। ইব্রাতের চেহারা লাল হয়ে ওঠে। আর চোখে ন্যাসোর দিকে তাকালো। এলিজাবেথ চমকে ওঠে ওর চোখ যখন পড়ল ইব্রাতের হাতের সোনালি চুড়ি দুটোর দিকে। সমস্ত শরীর কেঁপে ওঠে, 2 কদম পিছিয়ে যায় সে। হতবম্ব এলিজাবেথ আবারও এক পা এগিয়ে গিয়ে বলল, বোন, আমার কাছে পরিষ্কার করে বলতো এখানে কি হচ্ছে? ইব্রাত লাজুক হেসে অযথা কপালের চুল কানে গুজে দিয়ে বলল, আমি বিয়ে করেছি এলিজাবেথ। আঁতকে ওঠে এলিজাবেথ। গলায় মুহূর্তেই যেন দলা পাকিয়ে এলো। আধভাঙা স্বরে প্রশ্ন করল, কাকে? ইব্রাত নিষ্পিস করতে থাকে, কিছুই বলে না। চুপচাপ দাঁড়িয়ে রইল নতদৃষ্টি নিবিষ্ট করে। পরিস্থিতি সামাল দিতে এবার ন্যাসো গম্ভীর শান্ত স্বরে বলল, আমরা বিয়ে করেছি ম্যাম। এলিজাবেথের চোখে বিস্ময়ের ছায়া। ঠোঁট থেকে ছিটকে এলো, আমরা মানে? আমি আর ইব্রাত। এলিজাবেথের মাথা ঘুরতে লাগল। ইব্রাতের কাঁধ ধরে ঝাঁকিয়ে চিৎকার করে উঠল, এটা তুই কি করলি বোন? ইব্রাত কেঁপে ওঠে।
ভীত চোখে তাকালো ন্যাসোর দিকে। ন্যাসো শান্ত দৃষ্টিতে ওকে আশ্বাস দিল। এলিজাবেথ সেই দৃশ্য দেখে আরও ক্ষিপ্ত হয়ে রিচার্ডের দিকে ছুটে গেল। রিচার্ডের বুকের উপর ধাক্কা মেরে চিৎকার করে বলল, আমার জীবন ধ্বংস করে তৃপ্তি পাননি, এখন নিজের লোক দিয়ে আমার বোনের জীবনও নষ্ট করে দিলেন, জানোয়ার একটা। রিচার্ডের ভেতর কর্ধ তিরতির করে ফুঁসছে। মাথা ঠান্ডা রাখার সিদ্ধান্ত নিল আজ। কারণ এই মুহূর্তে ইব্রাত ন্যাসোর স্ত্রী, আর স্বামী হিসেবে ন্যাসোই তার দায়িত্ব পালন করবে। রিচার্ড কখনোই অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর মতো ব্যক্তিত্ব সম্পন্ন লোক না। এদিকে এলিজাবেথ ব্যথার ক্ষোভে আহাজারি করতে থাকে। তখনই শোনা গেল ন্যাসোর দৃঢ় আত্মবিশ্বাসী কণ্ঠ, ধ্বংস করিনি ম্যাম, তিন কবুল পাঠের মাধ্যমে ওকে আমার অর্ধাঙ্গিনী করেছি, আমার স্ত্রী, আমার সব। এলিজাবেথের কর্ধ এবার সীমা ছাড়িয়ে গেল। রিচার্ডের দিক থেকে চোখ সরিয়ে তাকালো ন্যাসোর শক্ত বাঁধনে থাকা ইব্রাতের দিকে। ইব্রাত একদম ন্যাসোর বাহুতেই মিশে রয়েছে। এলিজাবেথ এবার ন্যাসোর উপর চিৎকার করল, ঠকিয়ে বিয়ে করেছেন আপনি, ভুলে গেছেন আমাদের ধর্ম আলাদা। উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে এলিজাবেথ, আর রিদ ভাইয়া নিজে দাঁড়িয়ে আমাদের বিয়ে পড়িয়েছে মসজিদে। ইব্রাতের কথায় এলিজাবেথের তীব্র কর্ধ আর তেজ মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। মাথায় যেন বজ্রপাত হলো। সে স্তব্ধতায় থমকে গিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু রিচার্ডের কর্ধ অন্য উচ্চতায় পৌঁছালো। তীক্ষ্ণ আগুনে মাখা চোখ ন্যাসোর দিকে গেল। ন্যাসো থতমত খেয়ে যায়। ইব্রাত রিচার্ডের পুরো নাম বলতে পারে না, ওর কাছে খুব কঠিন লাগে, তাই ন্যাসোর রিদ নামটা ব্যবহার করতে বলেছিল ইব্রাতকে। কিন্তু ইব্রাত যে আজ ময়দানে গুপ্ত খবরটা এভাবে ফাঁস করে দিবে তা কে জানত। এদিকে এতক্ষণ নীরব দর্শক লুকাস পরিস্থিতি সামান্য শান্ত হতে দেখে সুযোগ কাজে লাগালো। রিচার্ডের কানের পাশে গিয়ে ফিসফিস করে বলল, বস, আমার কিন্তু একটু ভালোই হলো। নিজের দেশের মেয়ে পছন্দ করে। বাঙালি মেয়েরা খুব ঝগড়াটে। আপনারা ন্যাসোর জন্য আমার এক বুক সমবেদনা। রিচার্ড কর্ধে অগ্নিমুখ হয়ে তাকাতেই লুকাসের সাহসী ভাব মুহূর্তেই মিলিয়ে গেল। রিচার্ড এবার ন্যাসোর দিকে চেয়ে ইব্রাতের উদ্দেশ্যে বলল, ইব্রাত, ওকে উপরে নিয়ে যাও। আমরা খয়রাতি না, না খাইয়ে কাউকে যেতে দেই না। সকলেই হতবম্ব। লুকাস তৎক্ষণাৎ সোফায় গিয়ে দুই হাতে মুখ চেপে বসল। এখন হাসা মানেই ওর পিঠে ঢোল বাজা। ইব্রাত ঠোঁট কামড়ে হেসে এলিজাবেথের দিকে এগিয়ে গেলে ছিটকে দূরে সরে যায় এলিজাবেথ। কোথাও যাব না আমি। এলিজাবেথ, বোন প্লিজ চল, কতদিন পর তোর সাথে দেখা হলো। আমি যাব না বললাম তো। ইব্রাত, ছাড় আমাকে। এলিজাবেথ মোস্টামুষ্টি করে দরজার দিকে যেতে চাইলে শোনা গেল রিচার্ডের ভারী কি কণ্ঠস্বর, আর এক পা এগোলে সোজা উপরের রুমে নিয়ে দরজা আটকাবো আমি, আর তারপর এমন কিছু হবে যে মেঝেতে পা রাখার শক্তি অবধি থাকবে না তোমার শরীরে। রিচার্ডের চাপা হুমকি শুনে এলিজাবেথ ভেতরে ভেতরে চুপসে যায়। ওর নিজেরও অনেক প্রশ্নের উত্তর জানা বাকি আছে। তাই আর কিছু না বলে ইব্রাতের হাত ধরে উপরের দিকে যেতে থাকল। ন্যাসো বরাবরই চতুর। রিচার্ডের কথার রেশ ধরে ইব্রাতের দিকে চেয়ে ভ্রু নাচিয়ে এক ধরনের ইঙ্গিত দিল। সঙ্গে সঙ্গে ইব্রাতের পেটের ভেতর এক ঝাঁক প্রজাপতি উড়াল দিল। মেকি রাগ দেখিয়ে ইব্রাত চোখ রাঙিয়ে ন্যাসোর দিকে তাকালো, কিন্তু সেই চাহনি খুব বেশি সময় ধরে রাখতে পারল না ইব্রাত। লাজুক ভান করে এলিজাবেথের পিছু পিছু উপরে চলে গেল। সেই লাজুক ভানের মানে এটাই বোঝানো হলো, যা দুষ্টু, বাকি কথা রাতে হবে। তুই আমাকে এই রুমে নিয়ে এসেছিস কেন? এলিজাবেথ রিচার্ডের রুমে যেতেই ঝাড়া মেরে ইব্রাতের কাছ থেকে হাত ছাড়িয়ে নেয়। ইব্রাত বাচ্চাদের মতো ভোলা ভালা মুখ বানিয়ে বলল, ভাইয়ার জিনিস ওনার রুম ব্যতীত অন্য কোথাও নিলে রাগ করে। কি, তুই আমাকে অসভ্য লোকটার জিনিস ভেবেছিস? এলিজাবেথ রাগে উন্মত্ত হয়ে রিচার্ডের রুমের জিনিসপত্র তছনছ করতে লাগলো। কেবিনেটে রাখা সব জামা কাপড় ছুঁড়ে ছুঁড়ে মেঝেতে ফেলে দিল। ইব্রাত দরজার পাশে দাঁড়িয়ে হতবাক হয়ে দেখছিল শুধু। এলিজাবেথের এই রূপ আগে কখনোই দেখেনি।
অবশেষে ইব্রাত এগিয়ে এসে এলিজাবেথের হাত চেপে ধরল। অবাক স্বরে বলল, এলিজাবেথ, তোর এই রাগ এতদিন কোথায় ছিল? এলিজাবেথ ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে বলল, পরিস্থিতি বাধ্য করেছে ইব্রাত। দিন দিন ভেতরের সব চাপা তেজগুলো জেগে উঠছে, আর চুপ থাকতে পারছি না আমি। ইব্রাত এলিজাবেথের উত্তেজনা দেখে উদ্বিগ্ন হয়ে বলল, বোন শান্ত হ, আয় এখানে বস। এলিজাবেথকে টেনে বেডে বসালো ইব্রাত। বসতে এলিজাবেথ ইব্রাতের মুখ দুই হাতের আঁচলায় আলতো করে চেপে ধরে উত্তেজিত হয়ে বলল, সত্যি করে বল তো বোন, ওরা তোকে জোর করেনি তো? ইব্রাত হেসে মাথা নাড়িয়ে বলল, আরে না, উল্টো আমি ওনাকে জোর করেছি। মানে? মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট ছিল আমার। অনেক সাধনার পর পটাতে পেরেছি। এলিজাবেথ চোখ কুঁচকে বলল, ওনাকে পেলি কোথায়? ইব্রাত গর্বিত হাসি হেসে বলল, শখের বেডারা সহজে ধরা দেয় না, বুঝলি? কথায় আছে না, শখের বেডার হ্যাডাম বেশি। তবে আমি ঠিকই ওনাকে আমার করে নিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মানে? আমি কিছুই বুঝতে পারছি না। ইব্রাত হেসে শুরু থেকে সব বলতে শুরু করলো এলিজাবেথকে। ইতালি থেকে ফেরার পরপরই ন্যাসো ধর্মত্যাগ করে ইব্রাতকে বিয়ে করে। সেই আযাব থেকে ইব্রাত মুক্তি পায়, কারণ ইব্রাত নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছিল। নিজে গিয়ে রিচার্ডের কাছে ক্ষমা চেয়েছিল। তবে সবিতা বেগম নিজের সিদ্ধান্তে এখনও অটল। শিহাবের মৃত্যুর খবর এখনও কেউ জানে না, কিন্তু সবিতা বেগম মনে করেন রিচার্ড শিহাবকে কোথাও লুকিয়ে রেখেছে এলিজাবেথের জন্য। এই ভুল ধারণার কারণে সবিতা বেগমের রাগ এখনও এলিজাবেথের উপর। তার ফলস্বরূপই সবিতা বেগম এই বাসায় কাজের বুয়ার মতো জীবন কাটাচ্ছে। আপাতত সবিতা বেগম ছাড়া বাড়িতে কোনো গৃহ পরিচারিকা নেই। রিচার্ড ইচ্ছাকৃতভাবেই তাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করাচ্ছে এবং অপমান করে যাচ্ছে। সবিতা বেগম এখনও ইব্রাতের বিয়ে মেনে নেয়নি। অভিমানে মেয়ের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছে। ইব্রাত মায়ের অভিমান ভাঙানোর জন্য অনেক চেষ্টা করেছে। নানানভাবে তার ভুল ধরিয়ে দিতে চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই তাকে বোঝাতে পারেনি। মায়ের কষ্ট দেখে ইব্রাতের বুক ফেটে যায়। তবুও কিছুই করার ক্ষমতা নেই ইব্রাতের। রিচার্ডের বিরুদ্ধে মুখ খোলার সাহস কারোরই নেই। এমনকি ন্যাসো ইব্রাতকে কোনো সমর্থন দেয় না এই ব্যাপারে। শেষমেশ মায়ের কথা বলতে গিয়ে ইব্রাত অঝরে কেঁদে ফেলল। এলিজাবেথ ওকে বুকে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। শান্ত হ বোন, আমার তোদের কারোর উপর কোনো রাগ নেই। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস সেটাই অনেক। চাচিও একদিন ঠিকই বুঝতে পারবে। থেমে এলিজাবেথ ইব্রাতকে বুক থেকে তুলে সদর্পে প্রশ্ন ছুড়ল, সত্যি করে বল তো, তুই কি সুখী? ইব্রাত চোখে পানি সমেত হাসল। হ্যাঁ, আমি অনেক সুখী রে। অনেক সাধনার পর ওনাকে পেলেও অনেক ভাগ্য করে পেয়েছি। আমার অনেক যত্ন নেয়। বাইরের উনি আর ঘরের উনির সাথে অনেক পার্থক্য আছে এলিজাবেথ। স্বস্তির নিঃশ্বাস ফেলে এলিজাবেথ। পরপর আবারও অস্থির হয়ে উঠল। ইব্রাতের হাত ধরে উৎকণ্ঠা ঠাসা কণ্ঠে বলল, রেশমামা কোথায় জানিস? ওনাকে তো দেখলাম না। কে উনি? আমি তো ওনাকে চিনি না। তুই এই বাড়িতে আসার পর ওনাকে দেখিসনি? ইব্রাত মাথা নাড়িয়ে বলল, না। এলিজাবেথের মন বিষণ্ণতায় চুপসে গেল। চোখ বুজে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে লাগল, আল্লাহ, এই শয়তান যেন রেশমামার কোনো ক্ষতি না করে। এলিজাবেথ, ভাইয়া কিন্তু তোকে মন থেকেই চায়। চোখ খুলল এলিজাবেথ। ইব্রাতের কথার বিপরীতে তাচ্ছিল্যের স্বরে হাসি দিয়ে বলল, তুই পাগল হয়ে গিয়েছিস বোন। ইব্রাত এলিজাবেথের এক হাত শক্ত করে চেপে ধরে বলল, আমি সত্যি বলছি, বিশ্বাস কর। দেখ, সবার ভালোবাসার ধরন একরকম হয় না। কেউ হয়তো সহজে প্রকাশ করতে পারে না, কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসা নেই। ভাইয়া আসলেই তোকে চায়। এখানে আমি 5 দিন ধরে আছি। এর মধ্যে একবারও ভাইয়া আমার দিকে চোখ তুলেও তাকায়নি। তুই নিজেই দেখ, ভাইয়া তার রুমে কাউকে আসতে দেয় না, তার জিনিসও ধরতে দেয় না।
শুধু তোকেই অ্যালাউ করে। এলিজাবেথ, একটু বুঝতে চেষ্টা কর। মানুষ তার প্রিয় জিনিসের ভাগ কেবল প্রিয়জনের সঙ্গেই করে। এলিজাবেথ উঠে দাঁড়ালো, অধর এলিয়ে বাঁকা হাসল, বিদ্রূপ করে বলল, প্রিয় জিনিসের ভাগাভাগি, তাই না? হাহ। এলিজাবেথ আশেপাশে কিছু খুঁজে বের করার জন্য চোখ ঘোরালো। হঠাৎই নজর গেল রিচার্ডের বেডের পাশের মদের বোতলে। এক মুহূর্ত দেরি না করে সেটি হাতে তুলে নিল সে। ইব্রাত কপাল কুঁচকে এলিজাবেথের অদ্ভুত গতিবিধি লক্ষ্য করছিল, কিন্তু পরক্ষণেই যা ঘটল তাতে সে হতবাক। এলিজাবেথ মদের বোতলটি তুলে সোজা ছুঁড়ে মারল দেয়ালে ঝোলানো ড্রাগনের পেন্টিংয়ের দিকে। প্রচণ্ড শব্দে কাঁচ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ইব্রাত ভয় পেয়ে দুই হাতে কান চেপে ধরে। নিচ থেকে রিচার্ড, ন্যাসো আর লুকাস দৌড়ে উপরে আসে। পেন্টিংয়ের ভাঙা কাঁচ দেখে রিচার্ড থমকে দাঁড়ায়। শিরদাঁড়া সোজা হয়ে দুই চোখে ঝলসে উঠল লেলিহান আগুন। রিচার্ড পুরো রুম কাঁপিয়ে গর্জে ওঠে, আমার রুচির বাইরে একটা টিস্যু আমার আবাসস্থলে আসে না। অন্য কাউকে ছোঁয়ার অনুমতি দেওয়া তো দূরের কথা। কে ভেঙেছে এই পেন্টিং? ইব্রাত ভয়ে একদম চুপসে গেল। মাথা নিচু করে কাপা গলায় বলল, এলিজাবেথ। রিচার্ডের চোখ মুহূর্তেই বাঁকিয়ে গেল এলিজাবেথের দিকে। চোখের আগুনের দৃষ্টি ধীরে ধীরে নরম হলো। খানিকটা থেমে গলা খাকারি দিয়ে কাইকুই করে ধরাশায়ী আওয়াজে বলল, ঠিক আছে, আরেকটা আনিয়ে নেব। সকলের সাথে সাথে এলিজাবেথও অবাক। একটু আগে ইব্রাতের বলা কথাগুলো মনের মাঝে পাক খেতেই বুক শুকিয়ে এলো। ন্যাসো, লুকাস আড়াআড়িভাবে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। রিচার্ড ইব্রাতের উদ্দেশ্যে জলদগম্ভীর গলায় বলল, আই নিড সাম প্রাইভেট স্পেস। ইব্রাত ন্যাসোর দিকে তাকালে ন্যাসো চোখে ইশারা করল বেরিয়ে আসতে। ইব্রাত এক পলক এলিজাবেথের দিকে তাকালো। এলিজাবেথ স্তব্ধ হয়ে রয়েছে। ইব্রাত দৃঢ় পায়ে রিচার্ডের পাশ দিয়ে বেরিয়ে গেল। দরজার বাইরে যেতেই রিচার্ড এলিজাবেথের উপর দৃষ্টি রেখেই নীরের ঠান্ডা স্বরে বলল, ইব্রাত, দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে যাও। এখন কিছু অপ্রীতিকর সাউন্ড হতে পারে, যা বাইরে যাওয়া একদমই ঠিক হবে না। ইব্রাত অবাক হয়ে যায়, তবে বিপরীতে কিছু বলার সাহস তার নেই। রিচার্ড যা বলল তাই করল। দরজা লাগানোর শব্দে এলিজাবেথ হতচেতন হয়ে ফেরে। রিচার্ডের ঘোর লাগা দৃষ্টি দেখা মাত্রই বুকের ভেতর তীব্র চাপ অনুভব হলো। রিচার্ড ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে এক পা করে এলিজাবেথের দিকে এগিয়ে যেতে থাকে। এলিজাবেথ ভয়ে আশেপাশে তাকাতে থাকে। ট্যারেসের দিকে চোখ যেতেই দেখতে পেল গ্লাসটি খোলা। এলিজাবেথ দ্রুত সেদিকে ছুটে যায়। ওপাশে গিয়ে ট্যারেসের গ্লাস বন্ধ করে গ্লাসটি লক করে দেয়। এলিজাবেথের এই আচরণে রিচার্ডের ঠোঁটে বক্রহাসি খেলে গেল। বোকা এলিজাবেথ জানেও না চাবি রিচার্ডের কাছেই আছে। তবুও রিচার্ড তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেয় না। তর্জনিয়ার মধ্যম আঙুল ভেঙে গ্লাসের টকটক শব্দ তুলে ভারী হাস্কি স্বরে ডাকল, কাম অন ডার্লিং, ওপেন দ্য ডোর বেবি গার্ল। এলিজাবেথ দরজা খোলে না, বরং ভয়ে আরও পিছিয়ে যেতে থাকে। রিচার্ড রাগ প্রকাশ না করে ধীর পায়ে এগিয়ে গিয়ে বেডসাইড ক্যাবিনেট থেকে চাবি নিয়ে আসে। রিচার্ডের হাতে চাবি দেখতেই এলিজাবেথের অব্যয় অন্ধকারে মিলিয়ে যায়, আরও পিছিয়ে যেতে থাকে। রিচার্ড লক খুলে ট্যারেসে পা রাখে। ওর পদধূলি এলিজাবেথের বুকের ভেতর ঝড় তুলল। পেছাতে পেছাতে পিঠ গিয়ে রেলিংয়ের সাথে ঠেকলে আরও ভয় পেয়ে যায় এলিজাবেথ। নিচ থেকে কিছু বডিগার্ড চুপচাপ দাঁড়িয়ে এলিজাবেথের ঝুলে থাকা লাল চুলের দিকে তাকিয়েছিল অবাক চোখে। রিচার্ড এগিয়ে গিয়ে এলিজাবেথের গা ঘেঁষে দাঁড়ালো। ওর শরীরের মাতাল করা পারফিউমের ঘ্রাণ এলিজাবেথকে দুর্বল করে ফেলে মুহূর্তেই। আকস্মিক রিচার্ড দুই হাতে এলিজাবেথের কোমর শক্ত করে চেপে ধরে পা শূন্যে তুলে রেলিংয়ে বসিয়ে দিল। রিচার্ডকে দেখা মাত্রই গার্ডদের কানের পাশ দিয়ে যেন ঠান্ডা এক হাওয়া বয়ে গেল। সকলেই দ্রুত তাদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেয়। রিচার্ডের ঘোর লাগা দৃষ্টিতে এলিজাবেথের গঠনে জুবুথুবু কাঁপন ওঠে। রিচার্ড ওর ভয়ের মাত্রাকে দ্বিগুণ করে দেওয়ার জন্য ওর অর্ধেক শরীর ছেড়ে দিল রেলিংয়ের বাইরে। শিউরে ওঠে অভ্যন্তর।
নিচে তাকানোর সাহস পায় না এলিজাবেথ। চোখ মুখ কুঁচকে বন্ধ করে রেখেছে। শরীরের ভার নিচের দিকে বেশি থাকার কারণে এলিজাবেথের পেটের উপরের অংশের কাপড় সরে যায়। রিচার্ডের দৃষ্টি পরিবর্তন হয়ে শরীরের অদৃশ্য এক বাঁকে অস্থিরতা অনুভব করে। ঘন শুকনো ঢোক গিলতে থাকে। হালকা ঝুঁকে ঠোঁট ছোঁয়ালো এলিজাবেথের পেটের মধ্যস্থলে। সাদা দগদগে পাতলা চামড়ার খসখসে ওষ্ঠের ছোঁয়া লাগতেই শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল এলিজাবেথের। শরীর ঝাঁকুনি দিয়ে উঠলে খামচে ধরল রিচার্ডের চুল। রিচার্ড দম আটকে অধর চেপে ধরে রাখল সেই গভীরতায়। এলিজাবেথ কুঁকড়ে যেতে থাকে। অস্থির ভঙ্গিতে এলোমেলো করে দেয় রিচার্ডের চুল। রিচার্ড সোজা হয়ে দাঁড়ালো। এলিজাবেথকে সাবধানে কোলে তুলে নিল। এলিজাবেথ এখনও চোখ মুখ খিচে রেখেছে, নিঃশ্বাস চলছে না। অযত্নে শুকিয়ে যাওয়া একটা ফুলের টব হঠাৎই নিচে পড়ে যাওয়ায় চমকিত হয়ে লুকাস উপরে তাকায় এবং সরাসরি রিচার্ডের চোখে চোখ রাখল। রিচার্ড আগে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিল লুকাসের চোখ কোথাও অন্যদিকে ভ্রষ্ট হয়েছে কিনা। সন্তুষ্টি অনুভব করে রিচার্ড চোখের ইশারায় কিছু বুঝিয়ে দিল লুকাসকে। অতঃপর এলিজাবেথকে কোলে তুলে নিয়ে দ্রুত রুমে চলে গেল। রিমোট চেপে সমস্ত পর্দা নামিয়ে নিল। রুমের নিয়ন আলোতে এলিজাবেথের ভয়াবহ কাঁপানো চোখ দুটো আরও বেশি জ্বলজ্বলে হয়ে ওঠে। ঠিক তখনই বিকট শব্দ হলো। কেঁপে ওঠে রিচার্ডের শার্ট খামচে ধরে এলিজাবেথ। এটা কিসের শব্দ? রিচার্ড এলিজাবেথের দিকে নিষ্প্রভ দ্বিধাহীন নজরে চেয়ে থেকে নীরের ঠান্ডা স্বরে বলল, গুলির। কার উপর গুলি করা হয়েছে? রিচার্ডের দৃষ্টি ভঙ্গ হয় না। ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থেকে নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, কিছু গার্ডদের। কাঁপছে এলিজাবেথের গলা। কেন? রিচার্ড ভনিতাহীন বলল, আমার জিনিসে চোখ তুলে তাকিয়েছিল তাই। রিচার্ড আর কিছু না বলে এলিজাবেথকে বেডে শুইয়ে দিয়ে ওর উপর ঝুঁকল খানিকটা। এলিজাবেথ কনুই দিয়ে ঠেলে পেছনে যেতে চাইল। রিচার্ড ওর পা টেনে ওকে নিজের কাছে নিয়ে আসে। এলিজাবেথের চোখ ঝাঁপিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। রিচার্ড ওর হাত শার্টের বোতামে রাখতেই চোখের কোণে লুকানো এক সূক্ষ্ম আলো যা ধীরে ধীরে ম্লান হয়ে গেল। এই অস্থিরতার মাঝে এলিজাবেথের অনুভূতিটা মুহূর্তের জন্য হারিয়ে গেল শূন্যের অতলে। ক্ষীণ স্বরে বলল, আপনি এমনটা করতে পারেন না। রিচার্ড শার্টের একটা বোতাম খুলেই নিল। অতঃপর আরেকটু ঝুঁকে ওর ঘামে ভেজা নাকের ডগায় নাক ঘষে হিসহিস করে বলল, আমি সব পারি রেড। আপনি এত নিকৃষ্ট। ছি। বাঁকা হাসল রিচার্ড। ওর চিবুকে আঙুল দিয়ে স্লাইড করতে থাকে আর বলে, আই অ্যাম ব্যাড বয় মাই ফাকিং ডার্ক রেড। আকস্মিক এলিজাবেথ রিচার্ডকে ধাক্কা দিয়ে বেডে ফেলে ওর পেটের উপর উঠে বসল, হাঁটু ভেঙে রিচার্ডের বাহুর দুই পাশ দিয়ে। রিচার্ড অবাক হলো বটে, তবে তা ওর চেহারায় প্রকাশ পেল না। বাঁকা হেসে দেখতে থাকলো এলিজাবেথের কার্যক্রম। এলিজাবেথ হাতের পিঠ দিয়ে ওর চোখের জল মুছে নিল। অতঃপর চঞ্চল হেসে ঝুঁকল রিচার্ডের উপর। মুহূর্তেই বদলে গেল কণ্ঠস্বর। নরম তুলতুলে হাত নিয়ে রাখল রিচার্ডের শার্টের বোতামে। ফিসফিস করে বলল, লেট মি আনবাটন ফর ইউ। রিচার্ডের চোখ হাসল এলিজাবেথের কথায়। এলিজাবেথ রিচার্ডের শার্টের বোতাম খোলার আগেই রিচার্ড শক্ত হাতে চেপে ধরল এলিজাবেথের কোমর। সুঠাম শক্তপোক্ত হাতে এলিজাবেথের শরীর কিছুটা উপরে তুলে নিয়ে বসালো আরেকটু পেছনে। সঙ্গে সঙ্গে শরীর জমে যায় এলিজাবেথের দণ্ডায়মান কিছু অনুভূত হতেই। রিচার্ড এলিজাবেথের অব্যয়ের হালাত দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল। এলিজাবেথের মতোই হিসহিসিয়ে হাসকি স্বরে বলল, দ্যাটস ইউর পজিশন রেড। সঙ্গে সঙ্গে এলিজাবেথ রিচার্ডের কোমরে গুজে রাখা গান বের করে ছিটকে দূরে সরে আসলো রিচার্ডের উপর থেকে। গান পয়েন্টে নিয়ে নিল রিচার্ডকে, যদিও কাঁপছে হাত। রিচার্ড শার্টের বোতাম লাগাতে লাগাতে উঠে সোজা হলো। ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা। অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, রেড, কিছু দেখতে পাচ্ছ আমার চোখে? এলিজাবেথ দুঃসাহসী একটা কাজ করে ফেলল ভেতরে ভেতরে তটস্থ।
রিচার্ডের ঠান্ডা স্বর ওর ভেতরের ভয় আরও বাড়িয়ে দিচ্ছে। কাপা গলায় বলল, মানে? কোনো ভয় দেখতে পাচ্ছ আমার চোখে? এলিজাবেথ নিশ্চুপ। রিচার্ড এবার দাপুটে গলায় চেঁচিয়ে বলল, আমি মৃত্যুকে ভয় পাই না রেড। এলিজাবেথের গলা আবারও ভিজে আসলো। ওর প্রকম্পিত তর্জনী ট্রিগারে বসিয়ে চিৎকার করে বলল, আমার ভাইয়ার রেশমামা কোথায়? রিচার্ডের লাপাত্তা জবাব, আমি কি করে জানব? মিথ্যা কথা বলবেন না, সত্যি করে বলুন ওরা কোথায়। রিচার্ড এবার ওর মুখটাকে দুঃখী বানিয়ে বলল, ছলনা করলে রেড, ছ্যাৎ, মুডটাই নষ্ট হয়ে গেল। এলিজাবেথ আবারও চেঁচালো, চালাকি করবেন না আমার সাথে, বলুন ওরা কোথায়। রিচার্ড এলিজাবেথের প্রশ্নের কোনো উত্তরই দিচ্ছে না, বরং নিজের মতো করে কথা বলে যাচ্ছে। আজ ছলনা করলে একদিন নিজে থেকে এসে বলবে, FMLTWIA, আই প্রমিস। মানে? মানে তোমার নামমাত্র স্বামীর বাড়ি গিয়ে গুগল করে নিও। অর্ধে ঠোঁট কাঁপতে থাকে এলিজাবেথের। বিষাদভরা কণ্ঠে বলে, এসব করে কখনোই আপনি আমাকে পাবেন না। ইউ উইল নেভার ওন মি। এলিজাবেথের বাক্য শেষ হবার সাথে সাথে রিচার্ড ওর হাত নিচে নামিয়ে কৌশলে ঝটকা দিয়ে এলিজাবেথের কনুইতে ধাক্কা লাগালো। সঙ্গে সঙ্গে গানটি এলিজাবেথের হাত থেকে পড়ে যেতে যাচ্ছিল। তবে রিচার্ড দক্ষতার সঙ্গে সেটা ধরতে সক্ষম হয়। তৎক্ষণাৎ এলিজাবেথকে টান দিয়ে নিজের কাছে নিয়ে উল্টো করে দেয়ালের সাথে চেপে ধরল শক্ত করে। অতঃপর ওর বাঁকানো কোমরে খামচে ধরে কানের লতিতে ঠোঁট লাগিয়ে ধরাশায়ী কণ্ঠে শুধালো, ড্রেস ডাউন, অ্যাসাপ বেবি। এলিজাবেথের চোয়াল দেয়ালের সাথে চাপ লেগে আছে, কথা স্পষ্ট হয়ে আসছে না। রুষ্ট গলায় চিবিয়ে চিবিয়ে বলল, ছাড়ুন আমাকে। রিচার্ড আরও শক্ত করে খামচে ধরল এলিজাবেথের কোমর। ওর ঘাড়ে নাক ঘষতে ঘষতে চাপা স্বরে বলল, কেয়ারফুল ম্যাডাম, আমি কিন্তু কন্ট্রোল হারাচ্ছি। নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কিন্তু আপনি এখনই ঝলসে যাবেন আমার হাতের প্রতিটা গভীর ছোঁয়ায়। এলিজাবেথ দমেনা একইভাবে বলল, আমার লাগছে, ছাড়ুন, অমানুষ একটা। রিচার্ড এক মুহূর্তের জন্য এলিজাবেথকে ছেড়ে দিল, কিন্তু পুরোপুরি নয়। পরক্ষণে ওর কোমর জড়িয়ে ভ্যানিটির উপর বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে চটজলদি ভ্যানিটির উপরে থাকা সব জিনিসপত্র কনুই দিয়ে এক ঝটকায় ফেলে দিল রিচার্ড। এলিজাবেথ হতবম্ব হয়ে রিচার্ডের আচরণ লক্ষ্য করে যাচ্ছিল। রিচার্ডের চোখের গভীর দৃষ্টি, তা আবেগ নাকি কিছু অন্যরকম, কিছুতেই বুঝে উঠতে পারছিল না সে। হঠাৎ অতর্কিত কাজে চমকে গেল। রিচার্ড ওকে ভ্যানিটির উপর এক চাপে শুইয়ে দিল। তাৎক্ষণিকভাবে ওর দুই হাত নিজের এক হাতে মুষ্টিবদ্ধ করে মাথার উপরে চেপে ধরল। রিচার্ড তন্ন তন্ন করে ওর পকেটে কিছু খুঁজতে থাকে। একটু খোঁজার পরই পকেট থেকে বেরিয়ে এলো দুটো ছোট সাইজের ছুরি। চমকে যায় এলিজাবেথ ছুরি দেখে। এতক্ষণে তেজ নিমিষেই বিলীন হয়ে গেল। এলিজাবেথ কিছু বলতে যাবে তার আগেই রিচার্ড ছুরি দুটি ভ্যানিটির উপর রেখে ভ্যানিটির ডয়ার থেকে কস্টিপ বের করে খুবই ফোর্সলি এলিজাবেথের মুখে লাগিয়ে দিল। ছটফট করতে থাকে এলিজাবেথ গোঙানির স্বরে। রিচার্ডের সেদিকে কোনো হুঁশ নেই। সে এলিজাবেথের উপর অনড়ভাবে ঝুঁকে থাকা অবস্থায় ছুরি দুটো এলিজাবেথের মাথার দুই পাশের ভ্যানিটিতে শক্তি প্রয়োগ করে বসিয়ে দিল। ভ্যানিটির উপরের অংশ ছিল চন্দন কাঠের, তাই একদম এঁটে বসে যায় ছুরি দুটো। এবার রিচার্ড করল সব থেকে ভয়ঙ্কর কাজ। এলিজাবেথের হাত ছেড়ে দিয়ে রাখল ছুরির সামনে। এলিজাবেথ যদি ছটফট করে বা নড়াচড়া করে উঠতে চায়, তবে ছুরিটি সরাসরি এলিজাবেথের হাতের রক কেটে বেরোবে। এলিজাবেথ ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকাতেই আতঙ্কে ছেয়ে যায় ওর চোখ জোড়া। নড়াচড়া বন্ধ হয়ে গেল আপনা আপনি। আর্তনাদ করতে থাকে শুধু। রিচার্ডের মাঝে যেন এক পশুরী আত্মা ভর করেছে। সোজা হয়ে একটানে খুলে ফেলল এলিজাবেথের হুডির চেইন পুরোটা। উন্মুক্ত করে দিল ওর সম্পূর্ণ। বুক ফেটে কান্না আসছে এলিজাবেথের পূর্বের কথা মনে হতেই।
রিচার্ড আবারও একগুঁয়ে দৃষ্টিতে চেয়ে ঝুঁকল ক্রন্দনরত এলিজাবেথের উপর। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখন দেখবে আমি মানুষ নাকি অমানুষ, কারণ এখন আমি যা করব তা কোনো অমানুষ করতে পারে না। এলিজাবেথ অনবরত মাথা নাড়াতে থাকে, তবে কোনো কিছু পাত্তা দেয় না রিচার্ড। গলায় মুখ গুজে ছোট একটা চুমু এঁকে দিতে ব্যস্ত হয়ে পড়ল। এমন করে কিছুক্ষণ মুখ গুজে রাখল ওর লাল কেশে। শ্বাস টানার স্বরে আওড়ালো, ইউ আর সো মাইন্ড সুইটহার্ট। দীর্ঘ সময় চুলের অন্তরাল থেকে মুখ তুলে এলিজাবেথের টলমলে চোখে চেয়ে তুষ্টু হাসল রিচার্ড। হঠাৎই ওর কষ্টিপ মোড়া ঠোঁটে ঠোঁট ছুঁয়ে আচমকাই হাঁটু গেড়ে নিচে বসে পড়ল রিচার্ড। বিস্ময়ে চোখ মুখ কুঁচকে উঠল এলিজাবেথের। শেষ রক্ষা বুঝি হলো না। বুকের ভেতর তোলপাড় ঝড় ওঠে। ভয়াল নিস্তব্ধতায় মোড়ানো কক্ষে শুধু ভাসছিল ওর চাপা গোঙানি। রিচার্ডের আচরণ ছিল অদ্ভুত। ও আলতো করে এলিজাবেথের ঝুলে থাকা একটা পা নিজের হাতে তুলে নিল। এক লাস্যময়ী শীর্ণকায় নারীর স্পর্শে স্তব্ধ হয়ে গেল সেই দুর্ধর্ষ গ্যাংস্টার বস। খেই হারিয়ে খানিকক্ষণ নিঃশব্দে চেয়ে থাকল ওর নরম তুলতুলে পায়ের দিকে। সব বিস্ময় ছাপিয়ে রিচার্ড এলিজাবেথের পা নিজের হাঁটুর উপরে রাখল। তারপর এক নীরবতায় ঠোঁট ছোঁয়ালো পায়ের উপরিভাগে। স্পর্শ পেল নাকের ডগাও। হিমশীতল স্পর্শে বৈদ্যুতিক এক শিহরণ দেহজুড়ে খেলে গেল এলিজাবেথের। প্রতিটা লোমকূপ একে একে দাঁড়িয়ে উঠল। পায়ের নিচটা শিরশির করে উঠল। তবুও এলিজাবেথ নড়ল না একটুও। এমন উত্তাল মুহূর্তেও নিজেকে কঠিন রাখার অদ্ভুত ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়। যেন শীতল এক রাজকীয় অভিজাত্য মিশে আছে ওর অস্তিত্বে। রিচার্ড উঠে দাঁড়ালো। ওর মুখের কষ্টিপ খুলে দিতে দিতে কোনোরকম ক্ষুব্ধতা হিংস্রতা ছাড়া ডাকল, এলিজান। হুম। এলিজাবেথ অবাক চোখে ওর উপর ঝুঁকে থাকা রিচার্ডের দিকে চেয়ে থাকা অবস্থায় প্রত্যুত্তর করল। রিচার্ড এলিজাবেথের হাতের পাশ থেকে ছুরি দুটো তুলে ফেলে দিল। পরপরই সোজা হয়ে পকেট থেকে ফোন বের করতে করতে দৃঢ় গলায় বলল, ঠিক এভাবেই উত্তেজনাকর যে কোনো মুহূর্তে নিজেকে স্থির রাখতে হবে। আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ ক্ষণিকের দুর্বলতা জীবনের গতিপথ বদলে দিতে পারে। শীতল কণ্ঠে কথাগুলো শেষ করে ফোন কানে তুলল। ন্যাসো, দরজা খুলে দাও। এক মুহূর্ত নষ্ট না করে সোজা চলে গেল রিচার্ড। পেছন ফিরে তাকানোর প্রয়োজন বোধও করল না। এলিজাবেথ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। রিচার্ডের এই রহস্যময় আচরণ, তার অনির্ধারিত পথ চলা সব কিছুই যেন এক জটিল গোলক ধাঁধা, যার প্রতিটা মোড়েই অদ্ভুত ধাঁধার মতো লুকিয়ে আছে উত্তর। অথচ সেই উত্তর আজও অধরা এলিজাবেথের কাছে। পুরুষ মানুষ বরাবরই সুযোগ সন্ধানী, বিশেষ করে যখন ব্যাপারটা বউকে নিয়ে। রিচার্ডের রুমের দরজা বন্ধ করা হয় সাথে সাথেই। আর সেই ফাঁকেই ন্যাসো সুযোগ বুঝে ইব্রাতকে কোলে তুলে নিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। লুকাস বেচারা আর কি করবে, ফোনটা নিয়ে ওয়াশরুমে ঢুকে সেও দরজা চাপল। রুমে ঢুকতেই ইব্রাত মোস্টামুষ্টি করে ন্যাসোর কোল থেকে নেমে গেল। চোখে স্পষ্ট বিরক্তি। ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কি করলেন? লুকা ভাইয়া দেখে ফেলল যে। ন্যাসো নিরুদ্বেগ ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে জবাব দিল, কি দেখে ফেলল? ইব্রাত রাগে ফুঁসতে ফুঁসতে দুই হাত কোমরে রেখে চাপা স্বরে বলল, আমাকে কোলে তুললেন যে। ন্যাসো খপ করে ইব্রাতকে জাপটে ধরল। ইব্রাত ওর বাহুর ভেতর মোমের মতো মিশে গেল। মুহূর্তেই রাগ গলে পড়ল। ন্যাসোর প্রসারিত বুকে মুখ ঘষতে ঘষতে শান্তির নিঃশ্বাস ফেলল ইব্রাত। ন্যাসো ইব্রাতের মাথায় থুতুনি চেপে ধরে গভীর অধিকার নিয়ে বলল, আমার বউকে আমি কোলে নেব। মানুষের দেখা দেখিতে কি আসে যায়। ইব্রাত ন্যাসোর বুকে বিড়াল ছানার মতো মিশে রইল। অভিমানী স্বরে ফিসফিস করে বলল, ইস, তখন তো পাত্তাই দিতেন না। ন্যাসোর ঠোঁট একপাশে টেনে হাসি ফুটল। ইব্রাতের মাথায় আলতো করে ঠোঁট ছোঁয়ালো। অতপর বুক থেকে সরিয়ে ওর ছোট্ট মুখটা নিজের বিশাল হাতের আঁচলায় ধরে খুবই নরম স্বরে বলল,
অনেক বড় ভুল করে ফেলেছিলাম। আমাকে মাফ করে দিন ম্যাডাম ফুলি। ম্যাডাম ফুলি মানে? ন্যাসো কর্ধের লালবর্ণ ধারণ করা ইব্রাতের নাকে নাক ঘষল। দুই হাতে কোমরের আশেপাশে বিস্তৃতি ছড়িয়ে তুষ্ট হেসে বলল, কিছু হলেই গাল ফুলিয়ে বসে থাকো, তো আর কি বলবো? ইব্রাত খামচি বসালো ন্যাসোর বুকে, ভেংচি কেটে বলল, বেশ করি, সব কিছু সুদে আসলে প্রতিশোধ নেব। ন্যাসোর চোখ বড় বড় হয়ে গেল, বিস্মিত ভঙ্গিতে বলল, কিসের প্রতিশোধ? ইব্রাত ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল, বিয়ের আগে কম কষ্ট দিয়েছিলেন আমাকে। ন্যাসো ঠোঁট কামড়ে হেসে ইব্রাতকে আরও কাছে টেনে নিল। হাসকি স্বরে বলল, এখন আর কষ্ট দেই না, তাই না? ইব্রাত নাক সিটকিয়ে উত্তর দিল, না, তবে এখন খুব জ্বালাতন করেন। আপনার জন্য একটা রাতও শান্তিতে ঘুমাতে পারি না। এইটুকু বলেই থেমে গেল ইব্রাত, ঠোঁট কামড়ে চোখ মুখ কুঁচকে ফেলল। ন্যাসো ঠোঁট কামড়ে হেসে ওর লাল টুকটুকে গোলগালে চুমু খেয়ে কানের কাছে ঠোঁট এনে ফিসফিসিয়ে বলল, আমার কথার উত্তর এখনও পাইনি। ন্যাসোর উত্তপ্ত নিঃশ্বাসে ইব্রাতের লোমকূপ জেগে উঠল। অস্পষ্ট স্বরে ফিসফিসিয়ে বলল, কোনটা? এখন আর কষ্ট দেই না? না। ন্যাসোর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ইব্রাতের দিকে চেয়ে ঠোঁট কামড়ে মুচকি হেসে বলল, তাহলে রাতে কান্না করো কেন? ইব্রাত সঙ্গে সঙ্গে ন্যাসোর বুকে ধাক্কা দিয়ে দূরে সরে গেল। ন্যাসো ফিক করে হেসে দিল। একসময় গম্ভীর ন্যাসো এখন একেবারে প্রাণখোলা। ভালোবাসার জাতাকলে পড়ে অর্ধাঙ্গিনীর সান্নিধ্যে তার গম্ভীরতা উধাও। ইব্রাত চোখ কুঁচকে বলল, আপনার মতলব আমার মোটেও সুবিধার লাগছে না মশাই, দূরে সরুন, আমি এখন উইক। ন্যাসোর ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করুণ স্বরে বলল, প্লিজ, শুধু একবার। ইব্রাতের কড়া জবাব এলো, না। আপনাকে আমি খুব ভালো করেই জানি। ন্যাসো আবারও বলল, ট্রাস্ট মি। কিন্তু ইব্রাতও নাছোড়বান্দা, কাট জবাব দিল, এই ক্ষেত্রে আপনাকে আমি একানারও বিশ্বাস করি না। ভেঙে দিয়েছেন আমার সব বিশ্বাস, না মানে না। ন্যাসোর চোখে মুখে অসহায় ছাপ ফুটে উঠল। চুপসানো গলায় বলল, শুধু 20 মিনিট প্রমিস। ইব্রাত চোখ রাঙিয়ে রুষ্ট গলায় বলল, বাইরে কত ঠান্ডা দেখেছেন? ন্যাসো দুষ্টু হেসে ইব্রাতের দিকে এক পা করে এগোতে এগোতে বলল, বউ থাকলে সঙ্গে ঠান্ডা লাগে না অঙ্গে। ইব্রাত পাশ থেকে টিভির রিমোট নিয়ে ছুঁড়ে মারল ন্যাসোর দিকে, কিরমিরিয়ে বলল, স্বামী থাকলে সঙ্গে শীত লাগে না অঙ্গে, স্বামী গেলে দূরে কাঁপন ওঠে সর্বাঙ্গে, দূরে সরুন তো। ন্যাসো পুরোপুরি মিয়ে গেল। ইব্রাত ন্যাসোর চেহারা দেখে ঠোঁট চেপে হাসল। হঠাৎ কিছু মনে পড়তেই ন্যাসো ব্যস্ত পায়ে বেডসাইড ক্যাবিনেটের দিকে এগোতে লাগল। ইব্রাত উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি করছেন আপনি? ন্যাসো যেতে যেতে বলল, তুমি ঠিকমতো ওষুধ খাচ্ছ তো? ইব্রাত সঙ্গে সঙ্গে চুপসে গেল। ঠোঁট চেপে নাক মুখ কুঁচকে মাথা নুইয়ে রাখল। ন্যাসো ড্রয়ার খুলে ওষুধের পাতা হাতে নিয়ে চোখ গরম করে ইব্রাতের দিকে তাকালো। পরপর ক্যাবিনেটের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে ওষুধসহ ইব্রাতের সামনে গিয়ে ভ্রু চুয়ে দৃঢ়স্বরে বলল, মুখ খোলো। তুমি এখনও অনেক ছোট রাত, আমি কোনো রিস্ক নিতে চাই না। ইব্রাত বাধ্য মেয়ের মতো ওষুধ খেয়ে নিল, কিন্তু ঠিক পর মুহূর্তেই ন্যাসোর দিকে ভেংচি কেটে মুখ ঘুরিয়ে বিড়বিড় করে বলল, ইস, এখন ছোট বলতে এসেছে। তখন তো ছোট কথাটা একবারও মনে পড়ে না। দড়ি ওড়না যা পায় তাই দিয়ে হাত বেঁধে ফেলে, মিচকে শয়তান একটা। ইব্রাতের বিড়বিড় কথাগুলো ন্যাসোর কানে স্পষ্টই গেল। ঠোঁটের কোণে চাপা হাসি নিয়ে ইব্রাতকে নিজের দিকে ঘুরিয়ে আনলো ন্যাসো। কপালে কপাল ছুঁয়ে চোখে গভীর দৃষ্টি নিয়ে নিভুস্বরে বলল, রাগলে তোমাকে আরও বেশি সুন্দর লাগে রাত। এভাবে রেগে নিজের সর্বনাশ ডেকে এনো না। আমার কিন্তু তোমাকে এলোমেলো করে দিতে বেশিক্ষণ লাগবে না। ইব্রাত জানে ন্যাসোর কথা ফাঁকা হুমকি নয়। লোকটার চোখ মুখের অভিব্যক্তি দেখে তার মতলব স্পষ্ট বোঝা যায়।
পরিস্থিতি সামাল দিতে ইব্রাত দ্রুত প্রসঙ্গ বদলে ফেলল। আমাকে বিয়ে করে আপনি খুশি তো? ন্যাসো একটু থমকে গেল, পরপরই ফিসলে হাসল। মুখের গাম্ভীর্য আরও নরম হয়ে এলো। ইব্রাতকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে বলল, খুশি, অনেক খুশি। এই এতিম আমিটার তুমি এখন সব, আমার পরিবার, আমার সুখ। ইব্রাত লাজুক হাসল, মনের ভেতর উষ্ণতা ছড়িয়ে গেল। পরক্ষণেই মুখ তুলে বলল, আর আমাদের ধর্মগ্রহণ করে? ন্যাসো চোখের গভীরতায় অটল ভরসা নিয়ে তাৎক্ষণিক বলল, শান্তির ধর্ম গ্রহণ করেও আমি খুব খুশি। তুমি তো আমাকে শেখালে কোথায় সত্যিকারের শান্তি মেলে। ইব্রাতের তনুমনে এক প্রখর অনুভূতি কামড়ে ধরল। কালো বর্তমানকে রুদ্ধ করে স্তব্ধ আকাশে ঝলসে উঠল এক নির্মল বিশুদ্ধ দ্যুতি। হৃদয়ের আনাচে কানাচে দোল খেল করকরে বসন্তের সজীব দোলনা। সব ভুলে ইব্রাতের চোখ আটকে গেল মানুষটার নীরের চিবুকে। হঠাৎ ন্যাসোর চিবুক গম্ভীর হয়ে উঠল। গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমাকে মনে হয় ইতালি যেতে হবে। ইব্রাতের অব্যয়ে আধার নেমে এলো। ন্যাসোর শার্টের কোনা খামচে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল, কেন? ন্যাসোর চোখ মোলায়েম হলো। ইব্রাতের মাথাটা নিজের অস্থির বুকে রেখে বলল, ফাদারের শরীরটা ভালো নেই। ইব্রাতের কণ্ঠ থরথর করে কাঁপল। হৃদ ভাইয়া জানে? না, ফাদার কাউকে কিছু বলেনি। মান অভিমান চলছে ওদের মাঝে। গার্ডের কাছ থেকে খবর পেয়েছি আমি। কী নিয়ে মান অভিমান? ন্যাসো একটু থেমে বলল, বস ফাদারের কথা না শুনে বাংলাদেশে ফিরে এসেছে। এটাই হয়তো ক্ষোভের কারণ। ইব্রাত হঠাৎ ন্যাসোর বুকে মুখ ঘষতে ঘষতে চাপা উদ্বেগে বলল, আপনি এই লাইন ছেড়ে দিন না প্লিজ। লম্বা শ্বাস টানল ন্যাসো। ইব্রাতকে সোজা করে দুই হাতে ওর মুখ চেপে ধরে দৃঢ়স্বরে বলল, তুমি সবটা জেনে আমার জীবনে এসেছো রাত। আমি যেই লাইনে আছি এখান থেকে আজ বেরিয়ে গেলে কাল আমার মৃত্যু নিশ্চিত। আমার লাশটাও খুঁজে পাবে না তুমি। আমার সাথে তোমার জীবনেও আশঙ্কা রয়েছে। ইব্রাতের চোখে জল জমে আসে। বিষণ্ণ অনুভূতিতে ওর নরম ভগ্ন হৃদয় ভেঙে পড়ে। ন্যাসোর হাতে হাত রেখে ভেজা গলায় বলল, আমি বিয়ের পর থেকে মৃত্যুকে ভয় পাই। আমি মরে গেলে যদি আপনি অন্য কাউকে বিয়ে করে ফেলেন। ন্যাসো হেসে দিল ইব্রাতের সরল কথায়। তবে এই সরল কথার আড়ালে থাকা গভীর ভালোবাসার অনুভূতি ভেবে বুকে প্রশান্তির ঢেউ খেলে গেল। ইব্রাতের কপালে শক্ত করে ঠোঁট ছুঁয়ে দিল। হঠাৎ চোখে পড়ল বিছানার বেডশিটে লেগে থাকা ছোপ ছোপ রক্তের দাগ। এ কি, বেডশিট চেঞ্জ করনি কেন? বেডের দিকে তাকাতেই পায়ের নিচে শিরশির করে উঠল ইব্রাতের। ইব্রাতের তনুমনে এক অজানা অনুভূতির সঞ্চার হলো। পেটে অজস্র প্রজাপতি উড়ে গেল। এক ঝাঁক লজ্জা বাসা বাঁধল যেন ওর গায়ে। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দটা থামার নামই নেই। হৃদয়ের প্রতিটা ধ্বনি মুহূর্তে আরও তীব্র হয়ে ওঠে। কাইকুই করে রিনঝিনে আওয়াজে বলল, বাসায় তো আর কোনো মেড নেই। আম্মুকে কিভাবে বলি এটা? আর আমার আলসেমি লাগছিল তাই। ন্যাসো বিষয়টা বুঝতে পেরে ইব্রাতকে ছাড়িয়ে কাউচে বসিয়ে কেবিনেট থেকে একটা নতুন বেডশিট বের করে নিল। ইব্রাত মনোমুগ্ধকর দৃষ্টিতে চেয়েছিল ন্যাসোর দিকে। তাদের বিয়ের আজ 5 দিন, অথচ এই 5 দিনেই কত পরিবর্তনই মানুষটার মাঝে। স্বামী স্বামী একটা ভাব এসে গিয়েছে একদম। ন্যাসোর চড়া তামুকে আজ অন্যরকম ভাব। স্বতঃস্ফূর্ত কদম, ওষ্ঠপুটে চঞ্চল হাসি। অথচ এই হাসি খুবই কম দেখেছে সকলে। গুরুগম্ভীর কঠিন মুখ বিবর দেখে মনে হতো ধমকানো ছাড়া কিচ্ছুটি জানে না। অথচ এই লোক যে মারাত্মক লেভেলের ঠোঁটকাটার আদুরে, এটা তার থেকে ভালো আর কে জানে। সম্পর্কটা কতটা তিক্ত ছিল এখন সেটা সময়ই জানে। আর এখন একজন দায়িত্ববান স্বামী হয়ে উঠেছে সে। ন্যাসো চাদর বদলাতে বদলাতে চোখ উঁচিয়ে ইব্রাতের দিকে তাকালো। ভ্রু নাচাতেই ইব্রাত 2 হাত ছড়িয়ে দিল। ন্যাসো দাঁড়িয়ে গেল। একগাল হেসে নিজেও 2 হাত ছড়িয়ে ইব্রাতের দিকে এগোলো। ইব্রাত আর দেরি করল না।
ন্যাসোর গলায় ঝুলে পড়ল। দুই পা দিয়ে পেঁচিয়ে ধরল ন্যাসোর কোমর, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল একদম। মেয়েটা এমন আদুরে যে সারাক্ষণ গায়ের সাথে মিশে থাকতে চায়। এতে অবশ্য ন্যাসোরও কোনো আপত্তি নেই। তার বিশাল শরীরে ইব্রাত যেন একটা বাচ্চার মতো। ইব্রাতকে নিজের সাথে মিশিয়ে রেখেই ন্যাসো অনায়াসে বেডশিট বদলে ফেলল। ইব্রাত ন্যাসোর ঘাড়ে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আপনার সাথে থাকলে আর কিছুই করতে ইচ্ছে করে না। ন্যাসো মৃদু হাসল, চোখে ভরল একরাশ স্নেহ। তাহলে এভাবেই থাকো সারা জীবন, বলেই ইব্রাতের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। আকস্মিকভাবে ন্যাসো ইব্রাতকে বিছানায় শুইয়ে দিল, তবে সম্পূর্ণ নয়। দুই হাত বিছানায় রেখে নিজের ভারসাম্য ধরে রেখে ইব্রাতের উপর ঝুঁকে রইল। ইব্রাতের হাত এখনও ন্যাসোর গলায় পেঁচানো, আর পিঠ লেগেছে বিছানার নরম চাদরে। ন্যাসোর চোখে ঝলক দিয়ে উঠল অন্যরকম কিছু, গভীর দাবি জানানো একটু বুনো। ন্যাসোর দৃষ্টি বুঝতে পেরে তলপেটে অচেনা চাপ অনুভব করল ইব্রাত। বুঝতে পারল ন্যাসোর ইচ্ছেটা স্পষ্ট। ন্যাসো ধীরে ইব্রাতের কানের কাছে মুখ নিয়ে গেল। পুরুষালী গভীর হাসকি স্বরে ফিসফিস করে বলল, সুন্দর করে বিছানা গুছালাম, এবার চলো, এলোমেলো করি। ইব্রাত শ্বাস আটকে রইল, তবে ন্যাসো আর কোনো উত্তর বা সম্মতির অপেক্ষায় থাকল না। মুখ ডুবিয়ে দিল ইব্রাতের ঘাড়ের নরম মাংসে। ও ঠোঁটের স্পর্শে জ্বলন ধরিয়ে দিতে থাকলো ইব্রাতের সর্বাঙ্গে। ইব্রাতের শরীর কেঁপে উঠল, দুই হাতে বিছানার চাদর খামচে ধরল। তাদের দ্রুত হয়ে আসা নিঃশ্বাস ভারী করে তুলল চারপাশের বাতাস। ঘরের পরিবেশ মুহূর্তেই বদলে গেল। আলোর নরম আভায় আবেগের গভীর স্রোত বয়ে চলল। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে, তখনই কর্কশ শব্দে বেজে উঠল ফোন। ইব্রাতের উপর থেকে সরে আসলো ন্যাসো। ইব্রাত সঙ্গে সঙ্গে বেডশিট দিয়ে নিজেকে ঢেকে ফেলল। হাঁপাচ্ছে দুজনেই। ন্যাসো ফোন কেটে তপ্ত শ্বাস ফেলল। বিরক্তে চ উচ্চারণ করে তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলতে থাকল, রাত, আমরা ফিউচার প্ল্যানিং করার সময় দূরে কোথাও যেয়ে নেব। এখানে থাকলে বসের জ্বালায় ভবিষ্যৎ প্রজন্ম কখনোই আনা সম্ভব নয়। ইব্রাত ঠোঁট চেপে হাসতে লাগল। ন্যাসো ঝুঁকে অর্ধনগ্ন ইব্রাতের কপালে গভীর পরশেকে নিচ থেকে শার্ট তুলে পড়তে পড়তে বেরিয়ে গেল। ইব্রাত বিছানার শেষ প্রান্তে পড়ে থাকা ওর জামাগুলো নিয়ে গায়ে চাপিয়ে নিল। এলিজাবেথ মেঝেতে বিধ্বস্ত হয়ে বসে আছে। অন্তঃকরণে উথাল পাথাল ঢেউ খেলছে। তবুও চোখে এক ফোঁটা জল নেই। খরার মতো শুকিয়ে গেছে ওর কোমল ত্বক। বুকের গভীর থেকে উঠে আসা ভাঙনের শব্দ ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। অথচ নির্বাক হয়ে বসে আছে এলিজাবেথ। ঠিক তখনই রুমে ঢোকে ইব্রাত, হাতে একটা ক্যাট বাস্কেট। এলিজাবেথ দ্রুত নিজের কষ্ট আড়াল করে নেয় আলগোছে। এলিজাবেথ চোখ তুলে তাকায় ইব্রাতের দিকে, ঠোঁটের কোণে এক চিলতে হাসি সাজিয়ে। ইব্রাতের ঠোঁটে চঞ্চল হাসি। এগিয়ে আসতে আসতে বলল, কিরে, তুই নিচে বসে আছিস কেন? এলিজাবেথ চাপা হাসি দিয়ে বলল, আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমি চলে যাব, তার আগে তোকে কিছু কথা বলে যাচ্ছি, মন দিয়ে শোন। এলিজাবেথ কথার মাঝে খেয়াল করল ইব্রাতের হাতে ধরা বাস্কেটটা। ভেতরে তাকাতেই চোখ ঝলমল করে উঠল। বিস্ময় ভরা কণ্ঠে বলল, জুলিয়েট। ইব্রাত কপাল কুঁচকাল। পাশে বসে বলল, তুই এরই মধ্যে নামও ঠিক করে ফেলেছিস? এলিজাবেথ তড়িঘড়ি করে বাস্কেটটা নিয়ে ভেতর থেকে ছোট্ট বিড়ালটাকে বের করল। বুকের সঙ্গে জড়িয়ে আদরে ভরিয়ে দিল। চোখ ভরে এলো অশ্রুতে। হ্যাঁ, দেখার সাথে সাথেই নাম ঠিক করে ফেলেছিলাম, কিন্তু এটা এখানে আসলো কিভাবে? আমি তো ভেবেছিলাম সেদিন ওই ধ্বংসযজ্ঞে ওকেও হারিয়ে ফেলেছি সবার মতো। গলার স্বর ভাঙল, কিন্তু চোখে মুখে এখন শোকের বদলে প্রশান্তির আভাস। বিড়ালছানাটাও যেন এলিজাবেথকে চিনতে পেরেছে। বহুদিনের আপন সঙ্গীর মতো একদম ঘাপটি মেরে রয়েছে ওর বুকে। আদরগুলো সাদরে গ্রহণ করছে, মিটিমিটি চোখ বুজে।
এলিজাবেথ অনুভব করল বুকের ভেতরের যন্ত্রণাগুলো যেন ধীরে ধীরে কমে আসছে। অস্থির হৃদয়ে এক ধরনের শীতলতা ছড়িয়ে পড়ছে। এখানে আসলো কিভাবে? কে নিয়ে এসেছে? ইব্রাত পায়ের নখে চিমটাতে চিমটাতে বলল, রিদ ভাইয়া। রিচার্ডের নাম শোনা মাত্রই এলিজাবেথের মুখ তেতো হয়ে গেল। তবুও চোখে চকচকে কৌতূহল ফুটে উঠল। কিন্তু কিভাবে? জুলিয়েটকে তো আমি রাস্তায় পেয়েছিলাম, ও তো অ্যাডপ্টেড না। ইব্রাত খানিকটা বিরক্তি ঝেড়ে বলল, আরে বাবা, ওরা কি এয়ারলাইন্স দিয়ে যাওয়া আসা করে? প্রাইভেট জেটে করে নিয়ে এসেছে। কথাটা শুনে অবাক চোখে তাকিয়ে রইল এলিজাবেথ। জুলিয়েটকে বুকের সঙ্গে আরও শক্ত করে আঁকড়ে ধরল। পুরনো স্মৃতির গভীর কোনো কষ্ট ধীরে ধীরে যেন মুছে যাচ্ছে। কিছু মনে হতেই এলিজাবেথ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, জুলিয়েট কি এতদিন তোর কাছে ছিল? ইব্রাত এবার হাতের নখ দাঁতের চিপায় দিল। এটা ওর জন্মগত স্বভাব, নখ কামড়ানো। নখে দন্ত বসিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, আরে না, ভাইয়া তো মায়াকে কাউকে ধরতেই দেয়নি। আমি শুধু প্রথম দিন দেখেছিলাম আর আজ। এলিজাবেথের কপালে সূক্ষ্ম ভাঁজ ফুটে উঠল। সংকুচিত কণ্ঠে বলল, মায়াকে? ও। বিড়ালটার দিকে ইশারা করে দেখালো ইব্রাত। নাক ছিটকাল এলিজাবেথ। মানে? কে ওর এই নাম দিয়েছে? ইব্রাত এবার বেশ চঞ্চল ভঙ্গিতে এলিজাবেথের দিকে ঘুরে বসল। কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে বলল, ভাইয়া। শোন না, ভাইয়া যেদিন ওকে নিয়ে এসেছিল আমি নিতে চেয়েছিলাম। তখন আমাকে কি বলল জানিস? এলিজাবেথ ভ্রুকুচকে প্রশ্নবোধক দৃষ্টি ছুড়ে দিল ইব্রাতের দিকে। ইব্রাত এবার কণ্ঠস্বর গম্ভীর করে ঘাড় উঁচু করে রিচার্ডের মতো ভঙ্গি ধরে বলতে শুরু করল, নো, ইটস ভেরি স্পেশাল। আমি আমার স্পেশাল জিনিস কারো সাথে শেয়ার করতে অভ্যস্ত নই, সরি। কথাগুলো শোনার পরও এলিজাবেথের মুখে স্থিরতা থাকল, তবে চোখের ভেতরে তোলপাড় আরও স্পষ্ট হতে লাগল। ইব্রাত আবারও একই ভঙ্গিমায় বলতে শুরু করল, আমি একটু সাহস করে বললাম, স্পেশাল হওয়ার পেছনের কারণটা কি ভাইয়া? ওমা। ভাইয়া সবাইকে অবাক করে দিয়ে কোনো রকম রাগঝাঁজ ছাড়াই বিলম্বহীনভাবে জবাবে বলল, স্পেশাল পারসন। এই উত্তর শুনে আমি, এমনকি সবাই অবাক। ওনার দিকে তাকালে উনি আমাকে চোখে ইশারা করে সবটা বুঝিয়ে দিলেন। পরে বুঝলাম স্পেশাল মানুষটাকে। এইটুকু বলে মিটিমিটি হাসল ইব্রাত। আবার বলতে শুরু করল। এরই মধ্যে ভাইয়া লোকা ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, লোকা, বেস্ট ক্যাট ফুড নিয়ে আসবে। আই ওয়ান্ট টু গিভ হার প্রিন্সেস ট্রিটমেন্ট, দ্য ওয়ে মায়া ডিজার্ভ। এতটুকু শুনে এলিজাবেথের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, তবে কোনো উত্তর মিলছিল না। ইব্রাত নিজের মতো বলতেই লাগলো, যখন ভাইয়াকে জিজ্ঞেস করলাম মায়াকে, তখন ভাইয়া ওকে দেখালো। মায়া নাম কেন রেখেছে জিজ্ঞাসা করাতে বলল, বিকজ শি এক্স্যাক্টলি লুকস লাইক ইউর সিস্টার, তাই মিলিয়ে রেখেছি। কতটা কিউট, তাই না এলিজাবেথ? এইটুকু বলেই ইব্রাত হো হো করে হাসতে শুরু করলো। ওর গাল ব্লাশ করছে। এলিজাবেথের চোখজোড়া বিস্ময়ে ভরে উঠল। অজানা এক ভালোবাসার আভাস ছেয়ে গেল মনের আকাশে। বুকের ভেতর ড্রিম ড্রিম শব্দ হতে থাকল। সেই শব্দগুলো অন্তরের গভীরে এক অজানা তৃপ্তি নিয়ে আসছিল। এলিজাবেথ কিছু বলতে যাবে তখনই বাইরে থেকে বিকট গোলাগুলির শব্দ ভেসে এলো। কেঁপে ওঠে দুজনেই। ভয়ে বিড়াল ছানাটি এলিজাবেথের বুকের সাথে আরও শক্ত করে চেপে যায়। শব্দ ক্রমশই বাড়তে থাকে, যেন কোনো এক অমঙ্গল সংকেত নিয়ে আসছে। এলিজাবেথ তড়িঘড়ি করে বিড়ালটিকে বাস্কেটে ঢুকিয়ে দিল। ইব্রাতের দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে এসব? ওনারা কোথায়? এলিজাবেথের গলা কাঁপছে, তার থেকেও বেশি কাঁপছে ইব্রাতের গলা, শরীর। থরথর করে কাঁপতে কাঁপতে বলল, ওরা তো বেসমেন্টে গেল। এলিজাবেথ, এসব কি হচ্ছে? আমার খুব ভয় করছে রে। এলিজাবেথ বাস্কেটটি ইব্রাতের কাছে দিয়ে দ্রুত জানালার কাছে গেল। বাইরে তাকাতেই গা শিউরে ওঠে। লনে গার্ডদের লাশ বিছিয়ে পড়ে আছে।
যারা আক্রমণ করেছে ওরা বাইরের কেউ, ভাবতেই বুক শুকিয়ে এলো এলিজাবেথের। এই মুহূর্তে রিচার্ড ছাড়া তাদের কে বাঁচাবে? কিন্তু বেসমেন্টে বাইরের কোনো শব্দ যায় না, আর না ভেতরের শব্দ বাইরে আসে। এখন কি হবে? এরই মধ্যে অনেকগুলো পায়ের শব্দ ভেসে এলো। দল বেঁধে কারা যেন উপরে আসছে। এলিজাবেথ ছুটে গিয়ে ইব্রাতকে বুকের সাথে চেপে ধরে, তাদের নিরাপত্তার শেষ আশ্রয় হয়ে দাঁড়ায়। যদিও সে নিজেও দুর্বল। ইব্রাত কেঁদে দেয়, ভয়ে জাপটে ধরে এলিজাবেথকে। তখনই ছদ্মবেশী 10-এর অধিক লোকের দল উপরে চলে আসে। তাদের দেখা মাত্রই ইব্রাত এলিজাবেথের বুকে মুখ লুকিয়ে ভয়ে চেঁচাতে থাকে। হাতে ঝুলে থাকা বাস্কেটের ভেতর বিড়ালটিও ভয়ে গুটিয়ে যায়। এলিজাবেথের চোখের পাপড়ি কাঁপতে থাকে, শিউরে ওঠে অভ্যন্তর ওদের হাতের অস্ত্রের সমাহার দেখে। ছদ্মবেশীদের মধ্যে একজন ফোনে ছবি দেখে এলিজাবেথের দিকে তাকিয়ে বাকিদের উদ্দেশ্যে বলে, এটাই সেই মেয়ে, নিয়ে চল এটাকে। সঙ্গে সঙ্গে কয়েকজন এগিয়ে এসে এলিজাবেথের বুক থেকে ইব্রাতকে সরিয়ে এলিজাবেথকে টেনে হিঁচড়ে নিয়ে আসতে থাকে। ইব্রাত ছাড়ে না এলিজাবেথের হাত। ওদের সঙ্গে জোরাজুরি করে ছাড়াতে চায় এলিজাবেথকে। হাউমাউ করে কেঁদে আকুতি মিনতি করতে থাকে, ছেড়ে দাও আমার বোনকে প্লিজ। একইভাবে কাঁদছে এলিজাবেথও। বাস্কেটটা পড়ে যায় এক কোণায়। দুই প্রান্তে দুজনের হাত ধরে টানতে থাকে ঘাতক, তাদের আলাদা করার জন্য। ইব্রাত শক্ত হাতে চেপে ধরে রেখেও পারছে না, তবে ছাড়ছেও না। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যায় বোনকে রক্ষা করার জন্য। গুমোট পরিবেশ অস্থির হয়ে ওঠে তাদের আহাজারিতে, যেন পৃথিবীটাও থেমে গেছে। ইব্রাতের হাত শক্ত করে ধরেছিল এলিজাবেথ, কিন্তু সন্ত্রাসীরা ওকে আরও শক্তভাবে টানছিল। এলিজাবেথের মুখে ভীতি আর কষ্ট, চোখে পানি জমে গেছে। আপনারা দয়া করে ছেড়ে দিন আমার বোনকে। ইব্রাত, ছেড়ে দে আমায়। এলিজাবেথের কণ্ঠে অনুনয়, ভেতরে দুর্বার যন্ত্র এতই ছটফট করছে যেন পৃথিবী ওর চারপাশে ধ্বংস হয়ে যাচ্ছে। ইব্রাত বুকের ভেতরে তীব্র যন্ত্রণা অনুভব করছিল, কিন্তু সন্ত্রাসীদের শক্তি তার সব চেষ্টা নস্যাৎ করে দিচ্ছিল। শেষে উপায়ন্তর না পেয়ে একজন ছদ্মবেশী ইব্রাতের মাথায় বিশাল অস্ত্র দিয়ে আঘাত করে। সাথে সাথে ইব্রাতের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। শরীর ছেড়ে নিচে পড়ে যায়, তবুও শেষ পর্যন্ত লড়ে যায়, নিজের সর্বোচ্চ দিয়ে বোনকে রক্ষা করার জন্য। এলিজাবেথ অসহায় চোখে দেখতে থাকে রক্তাক্ত ইব্রাতকে। ঘাতকটি লাথি মেরে ইব্রাতকে সরিয়ে এলিজাবেথকে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। এলিজাবেথের চোখে ঘোলাটে জল জমে আসে। বুকের ভেতর এক অসীম শূন্যতা অনুভূত হয়, কিন্তু ভেতরে এক ভয়াবহ প্রতিজ্ঞা জাগে। সে নিজের বোনের জন্য কিছু করবে, নিজের জীবন বাজি রেখে হলেও। এলিজাবেথকে টেনে হিঁচড়ে রুম থেকে বের করার সময় কৌশলে পায়ে ধাক্কা দিয়ে দরজা লাগিয়ে দেয়, যার ফলে ইব্রাত রক্তাক্ত অবস্থায় ঠ্যাঙাতে ঠ্যাঙাতেও আর আসতে না পারে। এই দরজার চাবি রিচার্ড ছাড়া কারো কাছে নেই, আর রিচার্ডের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খুলবেও না। একজন কর্ধের বশীভূত হয়ে এলিজাবেথকে রেলিংয়ের উপর ফেলে ওর গলা চেপে ধরে। নিঃশ্বাস আটকে চোখ ঝাঁপিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। এলিজাবেথের গলা চেপে ধরা হাতটি হঠাৎই আলগা হয়ে গেল। কাশতে কাশতে গভীর শ্বাস নেয় এলিজাবেথ, চোখে কুয়াশা জমে গেছে। নিচে তাকাতেই দেখতে পেল তাকবীর দাঁড়িয়ে আছে, হাতে বন্দুক, চোখ জলজল করছে দৃঢ়তার কর্ধের মিশেলে। মেঝেতে পড়ে থাকা ঘাতকের মাথা ছিন্ন ভিন্ন, রক্ত ছড়িয়ে আছে চারপাশে। তাকবীরের উপস্থিতি মুহূর্তেই এলিজাবেথের ভাঙা আত্মাকে জোড়া লাগালো, কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হলো না। উপর থেকে আরও শত্রুরা তাকবীরের দিকে তেড়ে আসতে থাকে, তবে তাকবীর অবিচল থেকে নিপুণ দক্ষতায় একে একে তাদের গুলি করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ইতিমধ্যে এক সন্ত্রাসী এলিজাবেথের হাত ধরে টানতে শুরু করে। এলিজাবেথ দিশেহারা হয়ে তাকবীরের দিকে ফিরে চেঁচাতে থাকে, ভালো মানুষ, আমাকে বাঁচান। তাকবীর এক পলকের জন্য থামে। তাদের চোখ মিলতেই মনে হলো যেন তারা দুজনই পরস্পরের জন্য শেষ ভরসা।
হঠাৎ পেছন থেকে একজন তাকবীরের মাথায় আঘাত করে। পড়ে গেল তাকবীর। কপাল বেয়ে উষ্ণ তরল গড়িয়ে পড়ল। তবুও তাকবীর নিটোল। রক্তাক্ত হয়ে গেলেও সে ঘাতকের কাঁধে শুট করে এলিজাবেথকে মুক্ত করে। ছাড়া পেয়ে এলিজাবেথ ছুটে আসে তাকবীরের কাছে। এলিজাবেথ এক নিঃশ্বাসে তাকবীরের মাথার রক্তাক্ত জায়গায় চেপে ধরে। চোখে ভয় আর অসীম কষ্টের মিশ্রণ। নিচ থেকে আরও লোক উপরে আসছে। সময় ফুরিয়ে যাচ্ছে তাদের। তাকবীর ক্লান্ত কিন্তু অবিচল থেকে এলিজাবেথকে বলে যাচ্ছে, এলোকেশি, প্লিজ যাও, ওরা আসছে। কণ্ঠে অস্থিরতা, এক শেষ চেষ্টায় প্রার্থনা। এলিজাবেথ তাকবীরের কথায় কাঁদতে থাকে অঝরে। আপনাকে এই অবস্থায় ফেলে আমি কি করে যাব? কান্না থামাতে পারে না এলিজাবেথ। শ্বাস ভারী হয়ে ওঠে। তাকবীর জোর দিয়ে বলল, আমি জন্মের পর থেকে কষ্ট পেতে পেতে এই জায়গায় এসেছি। প্লিজ আমার কথা ভেবো না, পালাও তুমি। আমি তোমাকে হারাতে চাই না এলোকেশি। এলিজাবেথ তাকবীরের হাত থেকে আস্থা হারানোর ভয় নিয়ে কণ্ঠে এক ফ্যাঁসফ্যাঁসে আওয়াজে বলল, আমিও আমার আস্থার জায়গা হারাতে চাই না ভালো মানুষ। তাকবীরের কণ্ঠ এবার কঠিন হয়ে উঠল। এলিজাবেথ, আমার কসম লাগে, তুমি পালাও। এলিজাবেথ আরও অসহায় হয়ে পড়ে। এলিজাবেথ জানে একে অপরকে হারানোর কোনো উপায় নেই, কিন্তু তাকবীরকে পালানোর অনুরোধ করেই যাচ্ছে। তখনই সিঁড়ির উপরে আরও শত্রু এসে পড়ে। এলিজাবেথ শক্ত হয়ে জমে থাকে। ঠিক কী করবে বুঝে উঠতে পারে না। শুধু কান্না আরও তীব্র হতে লাগল। তাকবীর এবার এলিজাবেথের হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে এক শোকার্ত চিৎকারে বলল, এলিজাবেথ পালাও। তাকবীরের কণ্ঠে আর কোনো কোমলতা ছিল না, শুধুই কঠোরতা। কখনোই তাকবীর এভাবে এলিজাবেথকে নাম ধরে ডাকে না, কিন্তু এবার তাকবীর তা করে এলিজাবেথকে শেষ বার্তাটা দেয়। এলিজাবেথ কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়, সিঁড়ির দিকে ছুটতে থাকে। কয়েকজন শত্রু এলিজাবেথের পেছনে আসতে চেষ্টা করলে তাকবীর তাদের পা জাপটে ধরে। ওরা তাকবীরের উপর পা দিয়ে আঘাত করে নিজেদের ছাড়িয়ে এলিজাবেথের পেছনে ছুটে যায়, যেন তারা আজ প্রতিজ্ঞাবদ্ধ এলিজাবেথকে শেষ করেই ছাড়বে। ধ্বংসযজ্ঞ পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরীচিকায় ঘুণধরা বিভীষিকাময় জীবন থেকে যতই এলিজাবেথ পালাতে চায় না কেন, বিপদ ওকে কখনোই ছাড়ে না। হঠাৎ করেই তাকবীরের চোখের রং পরিবর্তন হয়ে গেল। ওর মস্তিষ্কে জমে থাকা ক্রোধ বিস্ফোরিত হয়ে দেহের প্রতিটা কোণায় ছড়িয়ে পড়ল। চোখে তীব্র হিংসা, মুখে পৈশাচিক ঘৃণা, যেন ওর সমগ্র পৃথিবীটাকে ভেঙে ফেলতে চায়। এটি তাকবীরের একটা বিভীষিকা, এক ভয়ঙ্কর বাস্তবতা যা কখনোই দেখা যায়নি। তাকবীরের মাঝে আর কোনো মানবিকতা বয়ে নিয়ে আসছে না। এখন শুধুই ঘৃণায় টানানো এক ভয়ঙ্কর পশু। হিংস্রতার বশীভূত হয়ে ছুটে গেল ছাদের দিকে। তাকবীরের যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে এক ভয়ঙ্কর ধাক্কায় একজন এলিজাবেথকে ছাদ থেকে ফেলে দেয়। সময় যেন সেখানেই থমকে গেল তাকবীরের চোখে। স্তব্ধ হয়ে রইল তাকবীর, তবে এলিজাবেথ পড়েনি। ঘাতকের হাত ধরে ঝুলেছিল। প্রাণপণে বাঁচার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। হাত বারবার ছুটে যাচ্ছিল। তখনও এলিজাবেথের হাতে লেগেছিল তাকবীরের তাজা রক্ত। ঠিক তখনই বেসমেন্ট থেকে বেরিয়ে আসে রিচার্ড, ন্যাসো এবং লুকাস। তাদের চোখ লনে পড়তেই রিচার্ডের শিরদাঁড়া সোজা হয়ে যায়। ন্যাসো বিপদের আভাস পেয়ে এক মুহূর্তও দাঁড়ায় না। পকেট থেকে রিভলভার বের করে দ্রুত ভেতরে ছুটে যায়। দূর থেকে লুকাসের চোখ পড়ল ঝুলন্ত এলিজাবেথের দিকে, যে আপ্রাণ চেষ্টা করছিল উপরে উঠতে। তবে ঘাতকটি এলিজাবেথের হাতে অনবরত আঘাত করে যাচ্ছিল। লুকাস ঘাবড়ে রিচার্ডের দিকে তাকায়, যার চোখে কোনো অনুভূতি নেই। হাত মুষ্টিবদ্ধ করে আগে থেকেই তাকিয়েছিল এলিজাবেথের দিকে। রিচার্ডের চড়া তামুকে বিন্দুমাত্র পরিবর্তন দেখা যায়নি। লুকাস অস্থির হয়ে একবার রিচার্ডের দিকে, আবার এলিজাবেথের দিকে তাকাচ্ছে। খুব অবাক হচ্ছিল রিচার্ডকে এত শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। রিচার্ডের চোখে তীক্ষ্ণ দৃষ্টি ছিল, যেন সে কিছু খুব ভালো করে দেখছে।
হঠাৎ করে রিচার্ডের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। এই পরিস্থিতিতেও রিচার্ডকে হাসতে দেখে লুকাসের চোখ ছলকে ওঠে। তখনই রিচার্ড পকেট থেকে রিভলভার বের করে এলিজাবেথের হাত বরাবর সোজা তাক করল। লুকাসের চোয়াল ফাঁক হয়ে যায়। এক মুহূর্তে রিভলভার থেকে ধোঁয়া উড়িয়ে একটা বুলেট এলিজাবেথের আঙুলের ফাঁক দিয়ে গিয়ে সোজা ঘাতকের হাতে বিঁধে গেল। এলিজাবেথের হাত শিথিল হয়ে পড়তে যেতে লাগল, কিন্তু তার আগে রিচার্ড বাতাসের মতো ছুটে গিয়ে এলিজাবেথকে ধরে ফেলল। এলিজাবেথ ভয়ে রিচার্ডের কোলে পড়া মাত্রই চেতনা হারায়। রিচার্ড অচেতন এলিজাবেথের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল, অতঃপর ধীরে ধীরে চোখ উঠল উপরে তাকবীরের দিকে। তাকবীরের চোখে চোখ পড়তেই রিচার্ডের চিবুক শক্ত হয়ে গেল। একইভাবে তাকবীরের চোখেও জ্বলে উঠল দৃঢ়তার আগুন। দুজনের মাঝখানে অদৃশ্য এক বিদ্যুৎ চমক ছড়িয়ে পড়ল। বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মালিক কাদের মজুমদার, কোম্পানির ম্যানেজার কামরুল এমডি এবং একজন সহকারী, এই চারজনই গত 5 বছর ধরে নিখোঁজ। তাদের পরিবার থেকে এই নিয়ে এখনও পর্যন্ত কোনো অভিযোগ জানানো হয়নি, যা রহস্যকে আরও ঘনীভূত করেছে। গণমাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনা চললেও তাদের পরিবার চুপ থেকেছে, যা সাধারণ মানুষের মনে আরও প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই মনে করেন তারা ইচ্ছাকৃতভাবে আত্মগোপন করেছেন, কিন্তু কেন? তাদের একসাথে হঠাৎ উধাও হয়ে যাওয়ার পেছনে কী কারণ থাকতে পারে, যা আজও অজানা। বর্তমানে কোম্পানির সব দায়িত্ব সরকারের হাতে। দেশের স্বাস্থ্য খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হওয়ায় সরকার প্রতিষ্ঠানটির কার্যক্রম সচল রেখেছে। তবে এর মালিকদের অনুপস্থিতি একটা স্থায়ী ধাঁধার মতোই থেকে গেছে। চারজনের মধ্যে একজন কোম্পানির ম্যানেজার হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রিচার্ডের সেই ঘুটঘুটে অন্ধকার স্যাঁতস্যাঁতে বেসমেন্টে। 5 দিন ধরে অনাহারে থাকার কারণে তার চোয়াল হাড়ের সঙ্গে মিশে গেছে, কিন্তু তার চোখের তেজ এখনও ম্লান হয়নি। মধ্যবয়সী শরীর দুর্বল হলেও মানসিক জোর একটুও কমেনি। লুকাসের মতো হিংস্র মানব প্রতিদিন তার উপর নির্মম অত্যাচার চালিয়েছে। খাবার মতো হাত দিয়ে তাকে পিষেছে, কিন্তু 5 দিনও মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারেনি। ম্যানেজারের নিস্তব্ধতা প্রতিটা আঘাতের চেয়েও ভারী হয়ে উঠছিল। হঠাৎ বেসমেন্টের শাটার কর্কশ শব্দ তুলে উপরে উঠতে থাকে। স্যাঁতসেঁতে ঘরে হালকা আলো ঢুকতেই কামরুল আতঙ্কে চোখ বুজে ফেলে। হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল, আর একটা নৃশংস আঘাতের অপেক্ষায়। কিন্তু আজ ভিন্ন কিছু ঘটল। রিচার্ড, লুকাস এবং ন্যাসো তিনজন একসাথে বেসমেন্টে প্রবেশ করল। আশ্চর্যজনকভাবে তাদের চোখে মুখে ছিল না কোনো হিংস্রতার ছাপ। লুকাস নীরবে এসে কামরুলকে সোজা করে বসালো। ন্যাসো চেয়ারে পায়ের শব্দ তুলে একটা চেয়ার এনে রাখল ঠিক কামরুলের সামনে। রিচার্ড ধীরে ধীরে এগিয়ে এসে পায়ের উপর পা তুলে বসল কামরুলের বরাবর। ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি, কিন্তু সেই হাসির পেছনে কি লুকিয়ে আছে তা বোঝা অসম্ভব। রিচার্ড রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে বলল, মানতেই হবে তোর দম আছে। রিচার্ডের বিদ্রূপ মাখা স্বরে কামরুল চুপ থাকার সিদ্ধান্ত নেয়। চিবুক শক্ত করে নিচের দিকে তাকিয়ে থাকে। রিচার্ড ঠোঁট কামড়ে বিদ্রূপে হেসে ওঠে। তবে তোর ছেলের একদমই নেই, বাপের মতো হইল না পোলা। সঙ্গে সঙ্গে মাথা তোলে কামরুল। বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। রিচার্ডের দিকে চেয়ে গর্জে উঠে বলে, কুত্তার বাচ্চা, আমার ছেলেকে কিছু করলে তোকে আমি। কথা শেষ করতে দেয় না রিচার্ড, তার আগেই ঠান্ডা গলায় বলে ওঠে, আইডিয়াল কলেজ, সাবজেক্ট সায়েন্স, উচ্চতা 5 ফুট 8.5, কোকড়া চুল, বাদামি চোখের মণি, ডাস্ট অ্যালার্জি আছে, তবে ক্যারেক্টার পেয়েছে একেবারে বাপের 16 আনা। কাউন্সিলরের মেয়ের সাথে কাল রাতেও হোটেলে ছিল। কামরুলের মুখে কথা আটকে যায়। রিচার্ডের চোখে ঠান্ডা নিষ্ঠুরতা। কামরুল থমকে রইল। বুকের তেজ মিয়ে গিয়ে চোখে ফুটে ওঠে নিখাদ ভয়।
রিচার্ড আবারও ঠোঁট কামড়ে হাসল কামরুলের দিকে চেয়ে। নীরের ঠান্ডা গলায় বলতে থাকলো, লতা আন্টি দেখতে তো বেশ সুন্দরী। বয়স বাড়লেও মনের উত্তাপ কিন্তু কমেনি একটুও। আইডিয়াল কলেজের প্রফেসরের সাথে দেখলাম বেশ ভালো সখ্যতা। অ্যাপার্টমেন্টে যাতায়াতও নিয়মিত। রিচার্ডের বিদ্রূপ ভরা কথায় কামরুলের চোখ ঝলসে ওঠে। কিছু বলার জন্য মুখ খুলতে যাবে তার আগেই রিচার্ড হেসে দুই পাশে মাথা নাড়িয়ে থামিয়ে দেয়। তার দুই পাশে দাঁড়িয়ে থাকা ন্যাসোয়া লুকাসের দিকে ইশারা করল চোখে। ন্যাসো দ্রুত ছোট একটা টুল এনে রাখে তাদের মাঝখানে। লুকাস টুলের উপর ল্যাপটপ রেখে কামরুলের দিকে ঘুরিয়ে দেয়। ল্যাপটপে ভিডিও প্লে হতে না হতে কামরুলের মুখ ফ্যাকাশে হয়ে যায়। ভিডিওর দৃশ্যগুলো তার মনের উপর হানা দেয় এক নিষ্ঠুর আঘাতের মতো। ঘৃণায় চোখ ফিরিয়ে নেয় কামরুল। একজন স্বামীর পক্ষে নিজের স্ত্রীর এমন অন্তরঙ্গ মুহূর্ত আরেক পুরুষের সঙ্গে দেখা কখনোই সম্ভব নয়। রিচার্ড শব্দ করে হাসল। হাসিগুলো গিয়ে সরাসরি বিঁধতে থাকে কামরুলের শরীরে। রিচার্ড হেসে ঝুঁকল কামরুলের দিকে। ঠান্ডা গলায় বলল, কিন্তু এটা তো কেবল শুরু কামরুল। এখনও অনেক কিছু দেখা বাকি। কি চাস তুই? এতক্ষণে গিয়ে মুখ খুলল কামরুল। ভাঙা গলায় কথাগুলো বলতেই রিচার্ড অট্টহাসিতে ফেটে পড়ল। রিচার্ডের হাসি কামরুলের ভেতরটা ছিঁড়ে বেরিয়ে আসা তীব্র যন্ত্রণার প্রতিধ্বনি। হাসি থামিয়ে রিচার্ড আবারও ঝুঁকে হিসহিস করে বলল, কাদের? কামরুল অসহায় কণ্ঠে বলল, আমি সত্যিই জানি না স্যার কোথায় আছে। রিচার্ড ঠোঁট কামড়ে মুচকি হাসল। অতপর মুহূর্তেই বদলে গেল ওর চেহারার রং। হিংস্রভাবে গর্জে উঠে চিবিয়ে চিবিয়ে বলল, মাদারবোর্ড, আমি কি তোর শালা ভেবেছিস? তোর সাথে খাতির করে তুই যা বলবি আমি সেটাই বিশ্বাস করব। বল কাদের কোথায়? কামরুলের কণ্ঠের তেজ যেন কোথাও হারিয়ে গেছে। এতদিন অন্ধকার বেসমেন্টে থেকেও যতটা দমবন্ধ লাগেনি রিচার্ডের চোখের ধাঁধার সামনে এখন ঠিক ততটাই লাগছে। গভীর শ্বাস ফেলে কামরুল ভাঙা স্বরে বলল, সত্যি আমি জানি না। শেষবার স্যারের সঙ্গে কথা হয়েছিল প্রায় 2 মাস আগে। তখন তিনি থাইল্যান্ডে ছিলেন। তুই যখন বাসেটকে মেরেছিলি তখনই তিনি আমাকে ফোন করেছিলেন। বলেছিলেন পালিয়ে যেতে। তিনিও পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর আর যোগাযোগ হয়নি। রিচার্ড সোজা হলো। নাটকীয় ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসল। নিরুদ্বেগহীন ভাব নিয়ে নিরুদ্বেগ গলায় বলল, ওকে। আমিও যখন লাস্ট খবর নিয়েছিলাম তখন তোর ছেলের শরীরের 25% পুড়ে গিয়েছিল। এরপর আর যোগাযোগ হয়নি। আঁতকে উঠল কামরুল। তড়িঘড়ি করে বলে উঠল, তোর পায়ে পড়ি, আমার ছেলের কোনো ক্ষতি করিস না। আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না। রিচার্ড সরু গলায় বলল, কাদের এই মুহূর্তে বাংলাদেশে আছে। এবার কোথায় থাকতে পারে সেটা বল। রিচার্ডের স্বাভাবিক গাঝাড়া ভঙ্গি থাকলেও কামরুলের চোখে সন্দেহের ছাপ স্পষ্ট। সে তো নিজেও জানে না যে কাদের দেশে আছে। রিচার্ড কামরুলের চোখে সেই জড়তা লক্ষ্য করে চাপা ক্ষোভ জমিয়ে বলল, তোর বাপ তোকে বাঁচানোর জন্য লোক পাঠিয়েছিল, আর তুই সেটা জানিস না? শালা কাদের মস্ত বড় ভুল করেছে। নিজের পাপ দ্বিগুণ করে ফেলেছে। এবার তার ফল ভোগ করতেই হবে শুয়োরের বাচ্চাকে। বাঁচার জন্য কয়দিন সময় দিয়েছিলাম। কামরুল ছেলের চিন্তায় দিশেহারা। অন্য আর কিছুই তার মাথায় যাচ্ছে না। হঠাৎ রিচার্ডের পায়ে পড়ে কাঁদতে শুরু করে। তোর পায়ে পড়ি, আমার ছেলেকে কিছু করিস না। লুকাস এক লাথি মেরে কামরুলকে দূরে ফেলে দেয়। মুখ থুবড়ে ছিটকে গিয়ে পড়ে কামরুল। ফোঁস করে নিঃশ্বাস নিতে নিতে ভেজা চোখে মাথা তোলে। পরিস্থিতি পরিষ্কার। এখন সত্য বলা ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই। খুব ভালো করেই বুঝতে পারছে রিচার্ড পূর্ব প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে। কামরুল ভাঙা গলায় বলল, স্যার বাংলাদেশে থাকলে প্রতি শনিবার গভীর রাতে টিডিআই বাড়ে যায়। তবে আমি সত্যিই জানি না এখন তিনি কোথায়। ওনার হাত বিশাল। সব কিছু আমার। বাক্য শেষ হওয়ার আগেই বন্দুকের আওয়াজ বেজে ওঠে।
কামরুলের মগজ ছিটকে গিয়ে পড়ল দেয়ালে। রিচার্ড ধীর পায়ে রিভলভারের নলে এক ফু দিয়ে উঠে দাঁড়ায়। ব্যস্ত পায়ে হেঁটে বেসমেন্টের দিকে যেতে থাকলো। পেছন পেছন গেল ন্যাসো। লুকাস টর্চার সেল থেকে কাটারি চাপাতি নিয়ে নিজের কাজে লেগে পড়ল। ধরিত্রীতে আধারের চাদর টানানো রাতের মধ্যম প্রহর। পৃথিবী ক্লান্ত, ঘুমে মগ্ন সবাই। কিন্তু রিচার্ডের চোখে ঘুম নেই। তার মগ আধখালি, বাকি ভরা অনির্বাণ যন্ত্রণায়। হৃদয়ের গভীরে দাউ দাউ আগুন জ্বলছে। তবে গ্যাংস্টার বস হিসেবে সে কখনোই স্বীকার করবে না তার মনে কষ্ট থাকতে পারে। এমন ভাবনাও তার জন্য অপরাধ। রিচার্ড নিঃশব্দে বসে আছে, একদৃষ্টিতে খালি জায়গায় তাকিয়ে। শক্তপোক্ত টানাপোড়ন আর বিষাদের প্রাচীর ঘিরে রেখেছে তাকে, তবু মুখে সেই চিরাচরিত তমসার ছাপ। লিভিং রুমে ঢোকে ন্যাসো আর লুকাস, ঘুম জড়ানো চোখে। রিচার্ডের তলবেই আসতে হয়েছে তাদের। কাউচে হেলান দিয়ে বসা রিচার্ড তখনও গ্লাস হাতে অনবরত মদ পান করে যাচ্ছে। মুখে এক অদ্ভুত অন্ধকার হাসি। লুকাস ঝুঁকে ফিসফিস করে বলল, বস, কিছু বললেন? রিচার্ড একবার লুকাসের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। তারপর মৃদুস্বরে বলল, জীবন আর পেছনের দরজা দিয়ে পালাতে দিচ্ছি না, এবার সব শেষ করব। ন্যাসো আর লুকাস কিছুক্ষণ চুপ থেকে একে অপরকে অবাক দৃষ্টিতে দেখল। তারা বুঝতে পারল না রিচার্ড কি বলতে চাইছে। কিন্তু রিচার্ডের চোখে এক অদ্ভুত আভা। এক ধরনের অদৃশ্য পরিকল্পনা যে তাকে তাড়া করছে তা পরিষ্কার ছিল। রিচার্ড ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে টেবিল থেকে দুটো টিকিট তুলে তাদের দিকে বাড়িয়ে দিল। ন্যাসো প্রথমে শব্দহীনভাবে টিকিটগুলো নিয়ে চোখ বুলালো। লুকাসও তাই করল। সঙ্গে সঙ্গে ঘুম ছুটে গেল দুজনেরই। রিচার্ড ওদের কিছু বলতে না দিয়ে নিজ থেকেই বলতে লাগলো, আমি যে খেলায় নামতে চলেছি সেখানে ধ্বংস ছাড়া কিছুই নেই। ন্যাসো, তুমি সংসার সাজাও, আমি সুইজারল্যান্ডের সব ব্যবস্থা করে রেখেছি। তুমি আর ইব্রাজ সেখানে গিয়ে নতুন জীবন শুরু করো। আর লোকা, তুমি দেশে ফিরে যাও, বিয়ে করে নতুন জীবন শুরু করো। তারা কিছুক্ষণ চুপচাপ একে অপরের দিকে তাকালো। পরপর কোনো কথা না বলে ন্যাসো লুকাস একে অপরকে নিয়ে সেখান থেকে চলে গেল। রিচার্ড তপ্ত শ্বাস ফেলে কাউচে মাথা এলিয়ে দিল। গভীর শ্বাস ফেলে চোখ বন্ধ করে নিজেকে প্রস্তুত করছিল। কিন্তু হঠাৎই মাথার দুই পাশে বন্দুকের লোডেড শব্দ খুব কাছ থেকে শুনে তুষ্ট হাসল রিচার্ড। ট্রিগারের টিপে চাপ পড়ল। কিন্তু রিচার্ডের মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল ভয়ের পরিবর্তে। আত্মবিশ্বাসী চেহারা। হেসে দিল লুকাস ন্যাসো। পরপরই রিচার্ডের দুই পাশে এসে বসল দুজন। রিচার্ডকে সঙ্গ দিতে শুরু করল। হাতে তুলে নিল ওয়াইনের বোতল। তাদের একসাথে এই বসা যেন ভয়ঙ্কর ভবিষ্যতের প্রস্তুতি ছিল। রিচার্ড আবার গ্লাসে মদ ঢালতে শুরু করল। চোখে এক নিষ্ঠুর পরিকল্পনার আভাস। ন্যাসো গ্লাসে চুমুক বসাতে বসাতে বলল, আমাদের বস কি তবে ভয় পাচ্ছে? রিচার্ড বাঁকা হেসে বলল, যেই যন্ত্রে ভয় হয় সেটা আমার নেই। মাথা নাড়িয়ে সম্মতি জানালো ন্যাসো। আবারও বলল, তবে যে আমাদের সরিয়ে দিতে চাচ্ছেন? রিচার্ড সোজা হয়ে বসল। গম্ভীর হলো ওর কণ্ঠস্বর। আমার কিছু না থাকলেও তোমাদের সাথে দুটি জীবন জড়িয়ে আছে। আমি চাই না আর কারোর পরিবার ভেঙে যাক। পাশ থেকে লুকাস বলল, আপনার কেউ নেই বুঝি? রিচার্ডের কাট কাট জবাব। জীবনে কাউকে রাখা মানে তার উপর নির্ভরশীল হয়ে যাওয়া। রিচার্ড কায়নাত কারোর উপর নির্ভর হতে জানে না। হঠাৎ ন্যাসো রিচার্ডের সামনে একটা পেপার ধরল। তাকাতেই চোখ শক্ত হয় রিচার্ডের। রুষ্ট গলায় চাপা স্বরে বলল, কোথা থেকে পেয়েছো এটা? জবাবে ন্যাসো বলল, ম্যাম রুমে ভাঙচুর করার সময় এটা বেরিয়ে এসেছিল কেবিনেট থেকে। গার্ড ক্লিন করার সময় পেয়ে আমাকে দিল। সঙ্গে সঙ্গে রিচার্ড ছো মেরে পেপারটি নিয়ে নিল। আজ ন্যাসোর স্বরে খুবই দৃঢ়তা। এখনও আপনি সব কিছু অস্বীকার করবেন? আপনি কেমন মানুষ?
নিজের মনের কাছে প্রশ্ন করতে কেন ভয় পান? রিচার্ডের সমুদ্রনীল চোখ দুটোই ধীরে ধীরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত জমা হতে শুরু করে। কর্ধে ধারালো চোয়াল মটমট করতে থাকে, কিছু অপ্রকাশিত কথার চাপ সহ্য করতে না পেরে। ন্যাসো অবিরাম পিছু ছুটে চলা এক অভিশাপের মতো জিদ ধরালো আজ। বলল, হ্যাঁ, এটা সত্য, রিচার্ড কায়নাত প্রেমে পড়েছে। রিচার্ড ন্যাসোকে চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে রেখে বলল, আই ওয়ার্ন ইউ ন্যাসো। ন্যাসো শান্তভাবে কিন্তু দৃঢ় গলায় উত্তরে বলল, না বস, আপনাকে আজ মানতেই হবে। তোমরা যাকে ভালোবাসা বলো তা আসলে মোহ, বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভালোবাসা কখনোই বাস্তবতার যুদ্ধে জয়ী হতে পারে না। আমি চাই না সেই হেরে যাওয়া ভালোবাসা, যা শুধুমাত্র আবেগের নরম পর্দায় ঢাকা থাকে। আমি বিশ্বাস করি ভালোবাসা ছিনিয়ে নেওয়া হয়, তাতে যতই নৃশংসতা থাকুক, তবুও দুটি হৃদয় একত্রিত হোক। হোক কোনো বাধা, কোনো কোমলতা, না কোনো ভয় না রেখে। কর্ধে রিচার্ডের গলা রুখে উঠল। ন্যাসো থেমে গেল, তার সীমা ছিল এতটুকুই। রিচার্ড ফোপাতে থাকল, অসহ্য কর্ধে। লুকাস পাশ থেকে ছোট করে বলল, তবে ওটা কি মিথ্যে ছিল? লুকাস পেপারের দিকে ইশারা করে। রিচার্ডও সেদিকে তাকায়। তৎক্ষণাৎ চোখে এক পশলা উষ্ণতার ঢেউ ওঠে, যেন কিছু একটা অজানা আবেগ বয়ে নিয়ে আসছে। ঠোঁটের কোণে অবাক করা স্মিত হাসি, যে হাসি কখনো অজান্তেই সাদা হয়ে ওঠে। রিচার্ড বলল, রিচার্ড কায়নাতের মধ্যে মিথ্যে, ছলনা, প্রতারণা, ছলচাতুরি নেই। আপনি সত্যি হৃদয়হীন বস। তোমরা আমাকে কঠোর বলছো, জানতে চাইছো কেন আমি ওকে এত দূরে রেখেছি, এসব করছি। কিন্তু তোমরা জানো না ওর জীবনের গভীরতম ক্ষত, জানো না কত ভয়ঙ্করভাবে ঠকেছে এই মেয়ে। যেদিন সত্যিটা জানতে পারবে সেদিন তোমাদের মাটির নিচ থেকে টেনে বের করা হবে। আমি চাই না ও আবার সেই আঘাতের মুখোমুখি হোক। আমি চাই ও নিজেই নিজের শক্তি হয়ে উঠুক, সত্যের মুখোমুখি দাঁড়াতে শিখুক, কারণ একমাত্র তবেই ও সত্যিকার অর্থে বাঁচতে শিখবে। ধীরে ধীরে দুজনেই হার মানে। তারা খুব ভালো করে জানে রিচার্ড কখনো উদ্দেশ্যহীন কোনো কাজ করে না। নিশ্চয়ই রিচার্ডের প্রতিটা পদক্ষেপের পেছনে কোনো না কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। কিছু সময়ের জন্য নীরবতা আরও ঘনীভূত হয়ে ওঠে, যেন বাতাসের ভেতরেই এক অদৃশ্য চাপ তৈরি হয়। হঠাৎ লুকাসের কিছু একটা মনে হয়। বস, একটা ঘটনা ঘটে গিয়েছে। কি? রিচার্ড প্রশ্ন করল, চোখে উদ্বেগ। কামরুলের আর কাদেরের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভেতরে বউ বাচ্চা সবাই ছিল। রিচার্ডের চোখে তখন এক অদ্ভুত দৃষ্টি, যেখানে ভয় ও রাগ কিছুই নেই। যদিও সে কামরুলকে ভয় দেখিয়েছিল, তার ছেলেকে কিছুই করেনি। তবে এই ঘটনার পেছনে কে ছিল তা এখনও অজানা। আর কাদের তো এখনও রিচার্ডের ধরাছোঁয়ার বাইরে। ন্যাসো এক মুখ শব্দে বলল, কে করল? লুকাস মুখ খিচে বলল, কে আবার করবে? ওই মিনিস্টার শালা। ন্যাসো আগের মতোই শান্ত, তবে গম্ভীর হয়ে বলল, ওদিকে খবর যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। লুকাস বিরক্ত হয়ে উচ্চারণ করে, আরে মাঙ্গের নাতি গভীর জলের মাছ, সারা ঘাপটি মেরে বাইরে ছিল। যখন অ্যাটাক হলো তখন নিশ্চয়ই গাড়ির নাম্বার প্লেট দেখেছিল। আর একজন মিনিস্টারের পক্ষে এসব খুঁজে নেওয়া তো বাম হাতের খেলা, কোনো ব্যাপারই না। শালা হেব্বি ডেঞ্জারাস, গণহারে উড়িয়ে দেয় সব। আজকে একসাথে 2 পার্টি ঢুকেছিল। রিচার্ডের কথায় দুজনেই চকিতে তার দিকে ফিরল। রিচার্ড একদৃষ্টে ওয়াইনের বোতলের দিকে চেয়ে আছে, ভাব এমন যেন বোতলের ভেতরই সব উত্তর লুকিয়ে আছে। রিচার্ড মাথা তুলল। দুজনের প্রশ্নবোধক দৃষ্টি আঁকড়ে ধরে দৃঢ় ও গম্ভীর কণ্ঠে বলল, লাশগুলো হয়তো দেখনি। এখানে টাইমিংটা দারুণ হয়েছে। হ্যাঁ, এটা ঠিক কাদেরের লোক ঢুকেছিল। তবে চুনোপুটিদের পক্ষে কখনোই সম্ভব না রিচার্ড কায়নাতের গার্ডদের সাথে পেরে ওঠা। লনে যে লাশগুলো ছিল সেগুলো কাদেরের লোক।
অপর পার্টি ভাড়া করা গুন্ডা, ভুল না হলে ভারতের, শক্তিশালী ছিল। ওরাই ভেতরে ঢুকে পড়েছে। তোমরা হয়তো লাশ দেখনি, তাই বুঝতে পারোনি। শালার একটাকেও জীবিত পেলাম না। লুকাস ঠোঁট কামড়ে বলল, কিন্তু অপর পার্টি কে ছিল? রিচার্ড জবাব দিল না। তার চোখে এক গোপন রহস্যের ঘন ঘটা। লুকাস অস্থির হয়ে বলে উঠল, এখন তবে কি হবে বস? আমরা তো জানি না নতুন শত্রুকে। যে কোনো সময় যে কোনো দিক থেকে আঘাত আসতে পারে। রিচার্ডের ঠোঁটে রহস্যের মৃদু ছায়া খেলে গেল। ঠোঁটের কোণে এক শীতল হাসি ফুটিয়ে এলিয়ে বলল, রিচার্ড কায়নাত এখনও মাঠে নামেনি। যখন নামবে একটা একটা করে শোয়াবে ময়দানে। সঙ্গে সঙ্গে ন্যাসো তুষ্ট হেসে বলল, তবে রিচার্ড কায়নাত নিজের দায়িত্ব এড়াতে চাচ্ছে কেন? রক্ষা করতে পারার মতো দম নেই তার? উচ্চ শব্দে হাসল রিচার্ড। খুবই মজা পেল ন্যাসোর কথায়। অতপর শোনা গেল রিচার্ডের প্রবল আত্মবিশ্বাসী স্বর, ফাক ন্যাসো, রিচার্ড কায়নাতের যেমন জানের মায়া নেই, তেমনি জান নেওয়ার মায়াও করে না। আই ক্যান বার্ন দ্য হোল ওয়ার্ল্ড ফর মাই প্রিন্সেস।